গল্পের নাম আমাকে দেখুন, লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। 1935 খ্রিস্টাব্দে তার জন্ম। 1935 খ্রিস্টাব্দের 2রা নভেম্বর ময়মনসিংহ জেলাতে তার জন্ম হয়েছিল। ব্রহ্মপুত্র নদীর ধারে যে ময়মনসিংহ মানে বাংলাদেশ, যদিও সেই সময় বাংলাদেশ বিভাজনটা ছিল না। আর শীর্ষেন্দু মুখোপাধ্যায় তার পিতার জন্য এবং তার নিজের জন্য কর্মসূত্রে বিভিন্ন জায়গা ভ্রমণ করেছেন, পৃথিবীর নানা স্থানে ঘুরে বেরিয়েছেন। স্কুল শিক্ষকতা দিয়ে কর্মজীবনের সূচনা, তারপর আনন্দবাজার পত্রিকা, দেশ পত্রিকার সম্পাদনা, এই সমস্ত কাজগুলো করেছেন। শীর্ষেন্দু মুখোপাধ্যায় তোমরা খুব প্রত্যেকেই কম বেশি জানবে, কারণ ওনার যে গল্পগুলো অসাধারণ একটা গল্প। শীর্ষেন্দু মুখোপাধ্যায় তার ব্যক্তিগত জীবন যদি আমরা দেখি, তিনি মানে ভারতবর্ষের মধ্যে চতুর্দিকে ঘুরে বেড়ানোর সূত্রে তার যে বিভিন্ন অভিজ্ঞতা হয়েছিল, তার মধ্য থেকে কিছু খারাপ দিকও রয়েছে। তিনি একবার খুব একাকিত্বে ভুগেছিলেন এবং অবসাদগ্রস্ত তার জীবন হয়ে পড়েছিল, এবং সেই অবসাদগ্রস্ত জীবনে তিনি এতই অবসাদগ্রস্ত হয়ে পড়েন, তিনি পরবর্তীতে ঠাকুর অনুকূল চন্দ্রের শরণাপন্ন হন এবং সেই ঠাকুরের কাছ থেকে তার মুখ নিঃসৃত অমৃত বাণী শুনে তিনি তার নিজের জীবন ফিরে পেয়েছিলেন আর কি, এরকমও শোনা যায়। অর্থাৎ শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জীবনটা কিন্তু বেশ রোমাঞ্চকর, বিভিন্ন রকম তার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সমস্ত রকম, এবং তার রচনাগুলো, তার লেখাগুলো এক একটা অসাধারণ। প্রথম কিশোরদের উপন্যাস লিখছেন মনোজদের অদ্ভুত বাড়ি, যেটা যথেষ্ট বিখ্যাত একটা উপন্যাস। তার প্রথম উপন্যাস হচ্ছে ঘুনপোকা, আর দেশ পত্রিকা তার সম্পাদনা দীর্ঘদিনের, এটা একটা তার বহুল পরিচিতির একটা কারণ। তার যে সমস্ত বইগুলো রয়েছে, তার বইগুলো এক একটা, যেমন প্রথম গল্প হচ্ছে জলতরঙ্গ, আর প্রথম উপন্যাস বললাম ঘুনপোকা, আর কিশোরদের জন্য প্রথম উপন্যাস যেটা লিখেছিলেন সেটা হলো মনোজদের অদ্ভুত বাড়ি। পাশাপাশি তার উজান, ফেরিঘাট, কাগজের বউ, গয়নার বাক্স, এরকম অনেক লিখেছেন, অসংখ্য লিখেছেন। এই হলো শীর্ষেন্দু মুখোপাধ্যায় সম্পর্কে মোটামুটি একটা তথ্য। আমাদের এই আলোচ্য যেটা দেওয়া রয়েছে যে গল্পটি আমাকে দেখুন, এটি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্পগ্রন্থে অন্তর্ভুক্ত, পাশাপাশি আরেকটা শীর্ষেন্দুর সেরা 101 গল্পগ্রন্থেও অন্তর্ভুক্ত, অর্থাৎ উৎস। এবার আমরা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের এই গল্পটা সম্পর্কে আলোচনা করব। গল্পটা খুব সহজ একটা গল্প, কিন্তু গল্পটা অনেক বড়, এবং এর মধ্য থেকে কি বলতে চাইছেন, পাশাপাশি এখান থেকে অসংখ্য প্রশ্ন উঠে আসে। যেহেতু একটা গল্পের ছলে তিনি বলছেন, কিন্তু তার মধ্য থেকে প্রচুর তথ্য রয়েছে, সেই সমস্ত দিকগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। গল্পের যে ভঙ্গিটা বা গল্পের যে বিষয়বস্তুটা একটু অন্যরকম, আর 5টা গল্পের মতো একটা কাহিনী নির্ভর গল্প নয়। ইনি মানুষের যে মনের ভেতরে, অর্থাৎ বাইরে চতুর্বিশ্ব এই সমস্ত দিকে তিনি দৃষ্টি না দিয়ে মানুষের ভেতরে যে কি চলে সেই ভেতরের দিকে যেন তিনি দৃষ্টি নিয়োগ করেছেন, এবং সেইখান থেকে বেশ কিছু তথ্য তিনি তুলে ধরেছেন। মানুষের সেই অন্তর জগতের সেই জটিলতার তত্ত্ব আমরা এখানে পাবো। দেখো, আমরা শুরু করি, না হলে হয়তো বিষয়টা বুঝতে পারবে না যে কি হচ্ছে। গল্পের প্রথমেই বলছেন, দয়া করে আমাকে একবার দেখুন। এই যে আমি এখানে, আমাকে একবার দয়া করে দেখুন। একটু আগে আমি বাসের পাদানিতে ঠেলে ঠুলে উঠলাম, তারপর নীরের জমাট ভিড়ের ভিতরে আমি এ বগল সে বগলের তলা দিয়ে এর ওর পায়ের ফোদল দিয়ে ঠিক ইঁদুরের মতো একটা গর্ত কেটে কেটে এত দূর চলে এসেছি। গল্পে প্রথমেই কাহিনীটি শুরু হচ্ছে একটি বাস জার্নির মধ্য দিয়ে। সেখানে যিনি গল্পকথক, তিনি মূলত সবার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। তিনি বলছেন, একবার আমাকে দেখুন, এই যে এখানে আমি এই একটু আগে বাসের পাদানিতে উঠেছি। মানে যেভাবে প্রতিদিন যেভাবে কিছু মানুষের জীবনযাত্রা এইভাবে চলে, তাদের এগুলো দৈনন্দিন একটা কাজ, তাদের অফিস যাওয়ার সূত্রে, সেই একটা মানুষের দিক তিনি তুলে ধরছেন। একটু আগে আমি বাসের পাদানিতে ঠেলে ঠুলে উঠলাম, তারপরে নিরেট জমাট ভিড়ের ভিতরে, নিরেট মানে একবারে নিটোল, যেখানে জমাট হয়ে রয়েছে সব কিছু, কোনো জায়গায় ফাঁকা নেই, সেই ভিড়ের ভিতরে আমি এ বগল সে বগলের তলা দিয়ে এর ওর পায়ের ফোকর দিয়ে ঠিক ইঁদুরের মতো একটা গর্ত কেটে কেটে এত দূর চলে এসেছি। অর্থাৎ জানেন, ইনি প্রতিদিন যাতায়াত করেন, যে একদম বাসের সামনে গেটের কাছে থাকলে বিরাট অসুবিধা, আস্তে 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 ভেতরের দিকে চলে এসেছেন। বাসের রডগুলো বড় উঁচুতে, আমি বেটে মানুষ, অত দূর নাগাল পাই না। অর্থাৎ তার উচ্চতা খুব একটা বেশি নয়, তিনি উপরের যে রডটি থাকেন সেটি কিন্তু
নাগাল পান না। আমরা তো পৃথিবীতে আমাদের এই প্রতিদিনের জীবনে বহু মানুষকে দেখি। এই বহু মানুষের মধ্যে খুব যে মানুষগুলো ওই বাঁশের রড ধরতে পারেন আর কি, একদম ভালোভাবে স্বচ্ছন্দে ধরতে পারেন, সেই রকম মানুষের তুলনায় যারা ধরতে পারেন না সেরকম মানুষের সংখ্যা একটু বেশিই হয়। তারা ওই রডটা ধরতে পারেন না, তারা হয় বাঁশের সিটগুলো ধরে দাঁড়িয়ে থাকেন, এইরকম মানুষ দেখতে পাওয়া যায়। আমরা একটু ভালোভাবে লক্ষ্য করলেই কিন্তু এগুলো দেখতে পাবো। ঠিক ওই রকমই একটা মানুষ, যে মানুষটা ওই মানুষগুলোর মতোই, তিনি বলছেন আমি সিটের পিছন দিক ধরে দাঁড়াই, তারপর গা ছেড়ে দিই। সিটের পিছন দিক ধরে দাঁড়াচ্ছেন, তারপর গাটা ছেড়ে দিই। বাসের ঝাঁকুনিতে যখন আমি দোল খাই, আশেপাশের মানুষের গায়ে ভর দিয়ে টাল সামলাই। অর্থাৎ নিজেকে একদম ছেড়ে দেওয়ার মতোভাবে সিটে একটা ঠেস দিয়ে তিনি দাঁড়িয়ে থাকেন, এবং তারপর যখন পড়ে যাওয়ার মতো অবস্থা হয়, আবার লোকের গায়ে ধাক্কা খেয়ে আবার ফিরে আসেন। তখন আমার আশেপাশের লোক কেউ খুব একটা রাগ করে না, অর্থাৎ কারো গায়ের উপরে এভাবে পড়ে গেলেও কেউ রাগ করে না, কারণ আমার ওজন এত কম যে কারো গায়ে ঢলে পড়লেও সে আমার ভার বা ধাক্কা টেরই পায় না। আমরা যে মানুষটি তার নিজের কথা বলছেন, আমরা শুধু তাকে দেখার চেষ্টা করব, তার ওজন পেলাম, তার উচ্চতার কথা পেলাম, অর্থাৎ সে সমস্ত দিক থেকেই দেখতে পাচ্ছি সাধারণ। হ্যাঁ, এখন আমি বাসের পিছন দিকটায় একটা সিট চেপে ধরে দাঁড়িয়ে আছি। বাসের পিছন দিকটা একটা সিট চেপে ধরে দাঁড়িয়ে আছি। আমার দুধারে পাহাড়ের মতো উঁচু উঁচু সব লোক, আমার দুধারে যারা রয়েছে সব পাহাড়ের মতো উঁচু উঁচু। দেখো মানে অর্থাৎ মানুষগুলো, এই পাশে যে মানুষগুলো রয়েছে বেশ উঁচু মানুষ, তারা পাহাড় বলতে পাহাড় নয়, অর্থাৎ বেশ বড় মানুষ, তারা উঁচু মানুষ। তারা আমাকে এত ঢেকে আছে যে বোধহয় আমাকে দেখাই যাচ্ছে না। আমি একটু অন্য রকমের, মানে আর পাঁচটা মানুষের মতোই, কিন্তু আমাকে এই মানুষগুলোর কাছে দেখা যাচ্ছে না, কিংবা দেখলেও লক্ষ্য করছে না কেউ, আমাকে কেউ লক্ষ্য করছে না। ওটাই মুশকিল, ওনার মুশকিলটা ওই জায়গাটাতে, ওনাকে কেউ লক্ষ্য করছে না। গল্পের নামেই আমরা প্রথমেই পেয়েছি আমাকে দেখুন, এখানে যেন সেই বিষয়টা, সেই মুশকিল বিষয়টাই তিনি তুলে ধরছেন। আমাকে অনেকেই দেখে কিন্তু লক্ষ্য করে না, আমার দিকে অনেকেই তাকায় কিন্তু লক্ষ্য করার মতো, দেখা আর লক্ষ্য করা বিষয়টার মধ্যে পার্থক্য রয়েছে। আমরা রাস্তা দিয়ে পেরিয়ে যাই, কত মানুষের দিকে আমাদের দৃষ্টি পড়ে, কিন্তু আমরা সেই মানুষগুলোকে যদি পরে দেখি আমরা চিনতে পারবো না, কারণ ওই মানুষগুলোকে আমরা সেভাবে লক্ষ্য করি না। আমাদের লক্ষ্য করার মতোভাবে লক্ষ্য করার ঠিক সেইভাবে আমরা কিন্তু দেখি না। ওই জায়গাটাতেই কিন্তু আমাদের যিনি গল্পটি বলছেন, অর্থাৎ গল্পকথক, পরে আমরা নাম পাবো, তার এই জায়গাটাতেই সমস্যা। আমাকে অনেকেই দেখে কিন্তু লক্ষ্য করে না। এখন আমি যার পাশে দাঁড়িয়ে আছি কিংবা যার মুখোমুখি, তারা আমাকে হয়তো দেখছে কিন্তু নির্লিপ্তভাবে, অর্থাৎ কোনো রকম লিপ্ত না থেকে, অর্থাৎ উদাসীনভাবে আমাকে যে দেখছেন, কোনো রকম গুরুত্ব না দিয়ে উদাসীনভাবে তারা আমাকে দেখছেন, যেন আমি না থাকলেও কোনো ক্ষতি বা লাভ ছিল না তাদের। তারা এমনভাবে আমাকে দেখছে যেন আমি যদি এখানে না থাকতাম তাহলেও ওদের কিছু এসে যেত না। তার কারণ বোধহয় এই যে আমার চেহারায় এমন কিছু নেই যাতে আমাকে আলাদা করে চেনা যায়, অর্থাৎ আমার চেহারা বিরাট কিছু একটা চেহারা নয়, আমাকে আলাদা করে চেনা যাওয়ার মতো আমি নই। হ্যাঁ মশাই, আমি মাত্র 5 ফুট 2 ইঞ্চি লম্বা। তাহলে আমরা উচ্চতাটা পর্যন্ত পেয়ে গেলাম। এনার উচ্চতা হচ্ছে 5 ফুট 2 ইঞ্চি। আমরা যদি আমাদের সমাজের মানুষের দিকে তাকাই, এই রকম উচ্চতার মানুষ কিন্তু অসংখ্য রয়েছে। রোগায়, তবে খুব রোগা নয় যে চোখে লাগে, মানে রোগা, কিন্তু একবারে যদি অনেক রোগা হতো, একবারে রোগা মানুষ দেখলেই বলতো বাবা এত রোগা, তাহলে একটা দৃষ্টি আকর্ষণ করতে পারতো। আবার বলছেন, তারপরেই বলছেন যে যেটা খুব রোগা নয় যেটা চোখে লাগে, কালো তবে খুব কালো নয়। কালো তাহলে যদি আরও অনেক কালো হতো, ঘন কালো হতো, তাহলে মানুষের চোখে লাগতো। আর একবার তাকিয়ে দেখবে কেউ যে আরও বিরাট কালো, যে আরেকবার কেউ তাকিয়ে দেখি বা এত কালো কী করে, সেরকমও নয়। 40 বছরের পর আমার মাথা ক্রমে ফাঁকা হয়ে চুল পাতলা হয়ে এসেছে, অথচ টাকও পড়েনি। আবার যদি টাক মাথা হতো তাহলেও হয়তো মানুষের একটা দৃষ্টি আকর্ষণের ব্যাপার থাকতো, টেকো মানুষকেও কেউ কেউ দেখে। তার উপর আমার মুখখানা, সেটা না খুব কুৎসিত না সুন্দর, মুখটার মধ্যে সেরকম কোনো বিশেষ বৈশিষ্ট্য কিছু নেই। আমার নাক থ্যাবড়া নয়, অর্থাৎ চ্যাপটা নয়, আবার চোখাও নয়, চোখা অর্থাৎ তীক্ষ্ণও নয়, ধারালো মানে অনেকটা ছুচালো নয়। চোখ বড়ও নয় আবার কুতকুতেও নয়, চোখ বড়ও নয় আর কুতকুতে। কুতকুতে, এই কুতকুতে শব্দটা সেই একটা শব্দ রয়েছে ওই হদল কুতকুত টাইপের শব্দ, সেটার অর্থটা হচ্ছে কুৎসিত। এখানে কুতকুতে মানে একদম ছোট ছোট এরকমও নয়, এই অর্থেই আমরা ধরবো। কুতকুতে, যদিও কুতকুতে হদুল কুতকুত যে শব্দটা, সেটা হচ্ছে গিয়ে পেট মোটা আর সরু চেহারা, এরকম যে চেহারাগুলোকে বলা হয় ওটা ওই হদুল কুতকুত শব্দটা। সেখানে কুতকুত শব্দের অর্থ হচ্ছে কুৎসিত, দেখতে বিচ্ছিরি। এখানে আমাদের এইরকম ব্যাপারটা নেই, চোখটা বড়ও নয় আবার কুতকুতেও নয়, অর্থাৎ
ছোট ছোটও নয়। কাজে এই যে এখন ভিড়ের মধ্যে আমি দাঁড়িয়ে আছি, দুধারে উঁচু উঁচু মানুষ, এই ভিড়ের মধ্যে কেউ কি আমাকে দেখছেন? এই যে ভিড়ের মধ্যে আমি দাঁড়িয়ে আছি, আমার চেহারা একটি সাধারণ চেহারা, আর পাঁচটি সাধারণ মানুষের মধ্যেই চেহারা যেরকম হয়ে থাকে, সেই জন্য আমাকে কেউ সেভাবে গুরুত্ব দিয়ে দেখছেন না, কিংবা দেখলেও লক্ষ্য করছেন না। আমি জানি আমার বিয়ের পর একটা খুব মর্মান্তিক মজার ঘটনা ঘটেছিল। এবার তিনি একে একে তার এই যে সাধারণ চেহারা, বিশেষ বলাটা আমাদের ঠিক নয়, এই সাধারণ চেহারার কারণে তার বিয়ের পর এক মজাদার এবং যদিও সেটা মর্মান্তিক দুঃখজনক ঘটনা ঘটেছিল। বৌভাতের 2-1 দিন পর আমি আমার বউকে নিয়ে একটু বাজার করতে বেরিয়েছিলাম। বৌভাতের পর আমি বাজার করতে বেরিয়েছিলাম বউকে নিয়ে, গল্পকথক তিনি বলছেন। আর কয়েকদিন পরেই দিরাগমনে শ্বশুর বাড়ি যাব। যদিও দিরাগমন শব্দটা ব্যবহৃত হয় বধূর ক্ষেত্রেই। বউ যখন দ্বিতীয়বার পিতৃগৃহ থেকে শ্বশুর ঘরে আসে তখনই দিরাগমন বলে। এখানে নিজের দিরাগমনের কথা বলছেন, অর্থাৎ প্রথমবার বিয়ে করতে শ্বশুর বাড়ি গিয়েছিলেন, এবার দ্বিতীয়বার তিনি দিরাগমনে যাচ্ছেন, অর্থাৎ এরপর আবার দ্বিতীয়বার শ্বশুর বাড়ি যাবেন, সেই অর্থে দিরাগমন শব্দটা ব্যবহার করা হয়েছে। আর কয়েকদিন পরেই দিরাগমনে শ্বশুর বাড়ি যাব। বিয়ের পর এটা একটা বিশেষ সংস্কার, যেতে হয়। সেই কারণেই কিছু নমস্কারী কাপড় চোপড় কেনা দরকার ছিল। কিছু নমস্কারী, সেখানে নমস্কারী কাপড়পত্র লাগে, যারা বয়স্ক রয়েছেন তাদেরকে এই সমস্ত দিতে হয়, সেই সমস্ত কারণে সেগুলো কেনার প্রয়োজন রয়েছে। রাস্তায় বেরিয়ে বউকে জিজ্ঞেস করছেন নিউ মার্কেটে যাবে? তাকে জিজ্ঞেস করলো। কলকাতার সেই নিউ মার্কেট, আমার যে অবস্থা তাতে নিউ মার্কেটে বাজার করার কোনো অর্থ হয় না, অর্থাৎ অবস্থা খুব একটা ভালো নয়। নিউ মার্কেটে যেরকম দাম সেখানে কেনা খুবই কষ্টকর, তবুও তিনি নিউ মার্কেটের কথা বলছেন। বরাবর আমার বাসার কাছে কাটরায় সস্তায় কাপড় চোপড় কিনি। বাসার কাছে কাটরায় সস্তায় কাপড় চোপড় পাওয়া যায়, কাটরা একটা স্থানের নাম, সেখান থেকে সেই সমস্ত কাপড় চোপড়গুলো কেনেন। তবু যে আমি এই কথা বলেছিলাম, আর তার এক নম্বর কারণ ছিল যে আমার বউটি ছিল মফস্বলের মেয়ে, অর্থাৎ গ্রামাঞ্চলের মেয়ে। অর্থাৎ গ্রামাঞ্চলের একজন মেয়ে, তাকে যদি এরকম নিউ মার্কেট দেখানো হয় তার ভালো লাগবে। এবং পাশাপাশি আরও একটা ব্যাপার রয়েছে, যখন দেখো সেই ব্যাপারটা বলেই দিচ্ছেন তিনি, নিউ মার্কেট সে দেখেনি। প্রথম ব্যাপারটা হচ্ছে সে নিউ মার্কেট দেখেনি। আর 2 নম্বর কারণ হলো আমার শ্বশুরবাড়ির দিকটা আমার তুলনায় বেশ একটু পয়সাওয়ালা। অর্থাৎ আমি নিউ মার্কেটের কথা বললাম যাতে আমার নতুন বউটি খুশি হবে, আর শ্বশুরবাড়ির লোকেরা যখন শুনবে কাপড় চোপড় নিউ মার্কেট থেকে কেনা, তখন তাদের ভ্রু একটু ঊর্ধ্বগামী হবে, তারা ভ্রু উপরে তুলে ভাববে বা নিউ মার্কেট থেকে, এই একটা ব্যাপার। কিন্তু ওই নিউ মার্কেটের প্রস্তাবটাই একটা মারাত্মক ভুল হয়েছিল, কারণ ওখানে না গেলে ঘটনাটা বোধহয় ঘটতই না। নিউ মার্কেটে এই মর্মান্তিক মজাদার ঘটনাটি ঘটেছিল। ব্যাপারটা হয়েছিল কি, নিউ মার্কেটে ঢোকার পর ঝলমলে দোকান পসরা দেখে আমার বউ মুগ্ধ হয়ে গেল। যখনই নিউ মার্কেটে ঢুকলো, সেই নিউ মার্কেটের যে ঝকঝকে দোকান, সব প্রসার পেতে রয়েছে, সেই প্রসারের কথা বলা হচ্ছে, মানে দোকান মেলা রয়েছে, সেই সমস্ত দোকানগুলো রয়েছে, সেই দোকানগুলো দেখে বউ মুগ্ধ হয়ে গেল। যে কোনো দোকানের সামনেই দাঁড়ায়, তারপর শোকেসে রেখে এক পা করে হাঁটে। যে কোনো দোকানের সামনে দাঁড়ায়, তারপর শোকেসে রেখে, অর্থাৎ শোকেসে, ওই দোকানের যে শোকেসগুলো, সেই শোকেসে চোখ রেখে এক পা করে হাঁটে। এইভাবে সে হাঁটতে থাকে, আমার দিকে তাকাতেও ভুলে গেল। এবার তখন আমার নতুন বউ, কাজে আমার অভিমান হওয়া স্বাভাবিক, যে শুধু দোকানগুলোর দিকেই দেখছে, আমি যে নিয়ে এলাম আমাকে দেখছে না একটুও। অর্থাৎ এনার এই নিজেকে না দেখা, এই জায়গাটাতেই সমস্যা, আমরা সেই বিষয়টা উপলব্ধি করছি। আমি তাকে এটা ওটা দেখিয়ে একটু মাতব্বরির চেষ্টা করলাম, একটু মাতব্বরি দেখানো, একটু মুরব্বিয়ানা দেখানো, মানে ভারী কি ভাব দেখানো, যে দেখো এটা আমি কত জানি, এইরকম একটা ভাব দেখানোর চেষ্টা করলাম এটা ওটা দেখিয়ে। কিন্তু সে বিশেষ কোনো জিনিসের দিকে মনোযোগ না দিয়ে সব কিছুই দেখতে লাগলো। এই যে আমি বলছি এগুলোর দিকে কোনো মনোযোগ না দিয়ে এটা ওটা সেগুলোই দেখতে লাগলো। অভিমানটা একটু প্রবল হতেই এক সময়ে আমি ইচ্ছে করেই হাঁটার গতি খুব কমিয়ে দিলাম। অভিমানটা যখন অভিমানটা একটু প্রবল হতেই এক সময় আমি কি করলাম, ইচ্ছে করে হাঁটার গতিটা কমিয়ে দিলাম, যে আমার কথা তো শুনছে না এবং আমি যেটা দেখতে বলছি দেখছে না, আমি হাঁটার গতিটা কমিয়ে দিলাম। কিন্তু বউ সেটা লক্ষ্য না করে নিজের মনে হেঁটে যেতে লাগলো। তাই দেখে এক সময় আমি একদম থেমে গেলাম। সে হেঁটেই গেল আর আমি থেমে গেলাম। তারপর কিন্তু বউ হাঁটতে লাগলো। দোকান পসারের দিকে তার বিহল আত্মহারা দৃষ্টি। আর গার্ড অফ অনার দেওয়ার সময় সোলজাররা যেমন হাঁটে তেমনি তার হাঁটার ভঙ্গি। সে এমনভাবে হাঁটছিল যেভাবে সোলজাররা
একটা সম্মানজনক যখন কাউকে সম্মান জানায় সেই রকমভাবে যখন তারা হাঁটতে থাকে সেই রকমভাবে গার্ড অফ অনার, এটা একটা বিশেষ পদ্ধতি। সম্মানজনক কোনো মানুষকে তারা সম্মান জানানোর জন্য সোলজাররা এইভাবে হাঁটে, সেই রকমভাবে সে কিন্তু সেই পদক্ষেপে হাঁটতে লাগলো। আমি দূর থেকে দেখতে লাগলাম আমার বউ সেই ঝলমলে আলোর মধ্যে লোকজনের ভিড় ঠেলে হেঁটে যাচ্ছে। দেখো দোকান যেসব দোকান প্রসারের দিকে, অর্থাৎ সেই প্রসারিত দোকানের দিকে তার বিহল চোখ, মানে ভোলা একটা চোখ তার। আর গার্ড অফ অনার দেওয়ার সময় সোলজাররা যেমন হাঁটে তেমনি করে তার হাঁটার ভঙ্গি, অর্থাৎ খুব ধীরে ধীরে হাঁটছে, অর্থাৎ প্রত্যেকটি দোকান দেখছে, হাঁটছে, তার স্বামী যে পাশে নেই সেটা দেখছে না। আর ইনি কি করছেন, ইনি দূর থেকে দেখতে লাগলাম সেটা বলছেন যে বউ সেই ঝলমলে আলোর মধ্যে লোকজনের ভিড় ঠেলে হেঁটে যাচ্ছে। মাঝে মাঝে সে কথাও বলেছিল বটে, মাঝে মাঝে কথাও বলছে, ভাবছে যে আছে হয়তো পাশে, আমি তার সঙ্গেই আছি ভেবে, কিন্তু সত্যিই আছে কি না তা সে লক্ষ্য করলো না। এইভাবে বেশ কিছু দূর যাওয়ার পর সে কি একটা জিনিস দেখে খুব উত্তেজিতভাবে আমাকে দেখানোর জন্য মুখ ফিরিয়ে আমাকে খুঁজতে গিয়ে দাঁড়িয়ে পড়লো। একটা কিছু দেখাতে গিয়ে যেই দেখলো যে নেই, চারিদিকে চেয়ে আকুল হয়ে খুঁজতে লাগলো আমাকে। তখনই মজা করবার একটা লোভ আমি আর সামলাতে পারলাম না। নিউ মার্কেটে যে গোলক ধাঁধার মতো গলিগুলো আছে তার মধ্যে যেটা আমার সামনে ছিল আমি তার মধ্যে ঢুকে গেলাম। অর্থাৎ নিউ মার্কেট, এইখানে যে কোনো মার্কেটেই তোমরা যদি যাও, বড় মার্কেট হয়, তখন দেখবে যে একটার পর একটা গলি এবং চতুর্দিকে সেরকমভাবে থাকে। তখন কি হলো, তিনি সেই একটা গলির মধ্যে ঢুকে গেলেন, অর্থাৎ সেখানেও প্রচুর দোকান রয়েছে এবং সেটার মধ্যে যেটা সামনে ছিল সেটার মধ্যে ঢুকে গেলেন। এবার মফস্বলের মেয়েটা, অর্থাৎ সেই গ্রামের মেয়েটা খুঁজুক এরকম জায়গাতে, যেমন সে আমাকে লক্ষ্য করছিল না তেমন বুঝুক মজা। অর্থাৎ এই যে রাগ, এই যে অভিমান, সেই অভিমানের কারণে মেয়েটিকে একরকম কষ্ট দিতে শুরু করলো। আমি আপন মনে হাসলাম। আমি উকি মেরে দেখলাম আমার বউটা কান্না মুখে চারিদিকে চাইতে চাইতে ফিরে আসছে দ্রুত পদে, চারদিকে তাকাচ্ছে এবং দ্রুত পায়ে ফিরে আসছে। আমার কষ্ট একটু হলো ওর মুখ দেখে, তবু আর একটু খেলিয়ে ধরা দেব বলে আমি গলির মধ্যে ঢুকে গেল। হলো না, আমার কষ্ট একটু হলো, ওইরকম একটা অবস্থা, তার এই করুণ অবস্থা দেখে একটু কষ্ট হলো, এবং যাই হোক তবুও আর একটু খেলিয়ে ধরা দেবো এই ভেবে আমি একটি গলির ভেতরে ঢুকে গেলাম। আর ও দিশেহারার মতো এদিক ওদিক অনেকবার হাঁটলো, ও দিশেহারার মতো এদিক ওদিক হাঁটলো, এই গলি সে গলিতে খুঁজতে লাগলো আমাকে। আমি ওকে চোখেই রাখছিলাম। একসময় বুঝতে পারলাম যে এবার আমাকে না পেলেও কেঁদেই ফেলবে, এমন করুণ হয়ে গেছে ওর মুখশ্রী, চোখ দুটো ছলছলে আর লাল হয়ে গিয়েছিল। তাই একসময় ও যে গলিটায় হেঁটে যাচ্ছিল, আমি পা চালিয়ে অন্য পথে গিয়ে সেই গলিটার উল্টো দিকে গিয়ে ঢুকলাম। তারপর হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে রইলাম। বিপরীত দিক থেকে ও হেঁটে এলো, ঠিক মুখোমুখি দেখা হলো আমাদের। এমনকি ও আমার 1 ফুট দূরত্বের ভিতর দিয়ে হেঁটে গেল, তবু আমাকে চিনতে পারলো না। এই আশ্চর্যের একটা ঘটনা ঘটে গেল। খুব অবাক হলাম আমি, ও কি আমাকে দেখেনি? আবার আমি অন্য পথে তাড়াতাড়ি গিয়ে অন্য এক গলিতে একটা কাঁচের বাসনের দোকানের সামনে কড়া আলোয় দাঁড়ালাম। ভাবলাম যে এখানে আলোটা হয়তো কম ছিল তাই চিনতে পারেনি, তাহলে সেই কাঁচের বাসন যেখানে প্রচুর আলো দেওয়া থাকে সেই জায়গায় গিয়ে দাঁড়ালাম। কিন্তু আবার আমাকে পেরিয়ে গেল। এমনকি পেরিয়ে গিয়ে একবার পিছু ফিরেও দেখলো না। এরকম কয়েকবার আমাদের দেখা হলো, কখনো বইয়ের দোকানের সামনে, কখনো ফলের দোকানের কিংবা পুতুলের দোকানের সারিতে, কিন্তু ও আমাকে কোনোবারই চিনতে পারলো না। উদ্ভ্রান্তভাবে আমাকে খুঁজতেই আমাকে বেরিয়ে গেল। তখন আমি ভাবলাম মফস্বলের মেয়েটা খুব ঘরেল, অর্থাৎ ধূর্ত, ও হয়তো চালাকি করছে। ও ভাবলো আমি ইচ্ছে করে লুকিয়েছিলাম বুঝতে পেরে এখন ইচ্ছে করে চিনতে চাইছে না। কিন্তু ওর মুখের করুণ এবং ক্রমে করুণতর অবস্থা দেখে সে কথাটা সত্যি বলে মনে হচ্ছিল না। তবু আমি অবশেষে একটা ঘড়ির দোকানের সামনেও রাস্তা আটকে দাঁড়িয়ে গেলাম। বললাম এই যে, এবার কথা বললাম। ও ভীষণ চমকে গিয়ে অবাক হয়ে আমাকে দেখলো। বেশ কিছুক্ষণ দেখে তারপর ভীষণ জোরে শ্বাস ফেলে কেঁপে এসে বলল, তুমি কোথায় ছিলে? আমি কতক্ষণ তোমাকে খুঁজছি। আশ্চর্য এই যে, তখন আমার মনে হলো ও সত্যি কথাই বলছে। অর্থাৎ এতক্ষণ যে আমি দাঁড়াচ্ছিলাম বারবার সামনে, কিন্তু চিনতে পারেনি। বাসায় ফেরার সময় ওকে আমি বললাম যে ওর সঙ্গে ওই লুকোচুরি খেলার সময় আমি বারবার ওকে ধরার সুযোগ দিয়েছি, ওর সামনেই দাঁড়িয়েছিলাম আমি। ও প্রথমটায় বিশ্বাস করলো না যে এরকমটা হতে পারে, বিশ্বাস করলো না। কিন্তু আমি বারবার বলাতে ও খুব অবাক হয়ে বলল, সত্যি? তাহলে তুমি আর কখনো লুকিও না, এরকম করাটা বিপজ্জনক। অর্থাৎ এইভাবে নিজের স্ত্রী তার স্বামীকে চিনতে পারছে না, এইরকম একটা পরিস্থিতি হতে পারে। অর্থাৎ এই ঘটনাটার মধ্য দিয়ে আমরা যে বিষয়টা বুঝতে পারছি, তার চেহারাটা এতই সাধারণ, যে সাধারণ চেহারাটা তার স্ত্রী এই সদ্য বিবাহ হয়েছে, এই কারণে আর 5টা মানুষের মধ্যে আলাদা করে তাকে চিনতে পারছে না। এটা একটা বিষয় হতে পারে। অথবা আরেকটা বিষয়, সে এত পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল আর তার খোঁজার মতো পরিস্থিতি তার মধ্যে ছিল না। সে খুঁজছে কিন্তু সেভাবে লক্ষ্য করছিল না।
বেঁধে ভাই কন্ট্রাক্টর, এইখানে আমি নেমে যাব, দেখি দাদা, মানে এবার দাঁড়াও আর কি, আমি এখানে নেমে যাব। সেই বাসের ঘটনাতে ছিলাম, সেই ঘটনা বলতে বলতে তিনি আমাদের একটা ঘটনা শুনিয়ে দিলেন, মজাদার ঘটনা। এবার তিনি বলছেন যে আমি নেমে যাব, দেখি দাদা, দেখবেন ভাই আমার চশমাটা সামলে, সব কিছুই বলছেন, বাসের কন্ডাক্টরকে বলছেন, অন্য যাত্রীদের চশমাটা সামলানোর কথা বলছেন। ওই দেখুন কেউ আমার কথা শুনলো না, আমি নামার আগে এই কন্ডাক্টর বাস ছাড়ার ঘন্টি দিয়ে দিল, যেই নামতে গেলাম কন্ডাক্টর যেন আমার কথাই শুনলো না, কোনো গুরুত্বই দিল না, ঘন্টি বাজিয়ে দিল। গেট আটকে ধুমসো মতো লোকটা অনড় হয়ে রইল। আমি যে সবাইকে বললাম যে আমি নামবো, চশমাটা একটু দেখবে, কিন্তু কী হলো না, একটা ধুমসো মতো অর্থাৎ অত্যন্ত মোটা একটা লোক দরজার কাছে একদম অনড় হয়ে দাঁড়িয়ে রইল, মানে নড়বে না যেন। এবং আর হাওয়াই শার্ট পরা ছোকরাটা, একটা হাওয়াই শার্ট পরা ছোকরা, সে কী করলো, কুনুইয়ের গুঁতোয় চশমাটা দিলে বেঁকিয়ে। তাই বলেছিলাম যে কেউই আমাকে লক্ষ্য করে না, বাসে ট্রামে না, রাস্তাঘাটে না, কোথাও আমাকে কেউ লক্ষ্য করে না। আজকের দিনটা বেশ ভালোই, ফুরফুরে হাওয়া আর রোদ দিয়ে মাখামাখি একটা আদুরে আদুরে গা ঘেঁষা দিন, খুব সুন্দর একটা দিন। ফুরফুরে হাওয়া দিয়েছে, রোদও রয়েছে, এইরকম একটা দিন। শরৎকাল বলে গরমটা খুবই নিস্তেজ, অর্থাৎ সেভাবে তেজ নেই, শরৎকালের ওয়েদার। এখন এই রাস্তা দিয়ে হেঁটে যেতে আমার বেশ ভালোই লাগছে, এই রাস্তা দিয়ে হেঁটে যেতে খুব ভালো লাগছে। ওই তো একটু দূরেই একটা ক্রসিং, আর তারপরেই আমার অফিস। এর একটু দূরেই রয়েছে একটা ক্রসিং রয়েছে, সেই ক্রসিং লেভেল, সেই জায়গাটা পেরোনোর পর অফিস। এই দেখো আমি ক্রসিংটার কাছে এসে রাস্তা পেরোবার জন্য পা বাড়াতেই ট্রাফিক পুলিশ হাত নামিয়ে নিল। এতক্ষণ রাস্তাটা পেরোনো যাচ্ছিল, এবার কী করলো, ট্রাফিক পুলিশ হাত নামিয়ে নিল, আমার পার হওয়ার রাস্তাটা আটকে। এখন চলন্ত গাড়ি আর গাড়ি, এবার গাড়ি বেরোবে। কেন ভাই ট্রাফিক পুলিশ, আমি যে রাস্তা বেরোচ্ছি তা কি দেখতে পাওনি? আর একটু হাতখানা তুলে রাখলে কি ভেঙে যেত? অর্থাৎ এখানেও আবার সেই ট্রাফিক পুলিশ আমাদের এই গল্পকথককে সম্পূর্ণ অবহেলা করলো, যেন তাকে দেখতেই পায়নি যে একটা মানুষ চলে এসেছে, রাস্তাটা আর একটু সময় অতিক্রম করলেই সে রাস্তাটা পেরিয়ে যেত, অর্থাৎ সেই ক্রসিংটা তাকে আর পেরোতে দিল না। এবার প্রত্যেকটা জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এইভাবে আর পাঁচটা মানুষ তাকে দেখছে না, এই বিষয়টা কিন্তু উঠে আসছে। যে লিফটে দাঁড়িয়ে আমি দোতলায় উঠছি, এই লিফটটা বোধ হয় 100 বছরের পুরনো, অনেক পুরনো একটা লিফট। এর চারিদিকে কালো লোহার গ্রিল রয়েছে, ঠিক একখানা খোলামেলা খাঁচার মতো, অর্থাৎ অনেক রকমের লিফট হয়, এই লিফটটাতে খাঁচার মতো, যেটা ভেতর থেকে দেখা যায় বাইরেটা, সেই রকম একটা লিফট। মাঝে মাঝে একটু কাঁপে, যেহেতু অনেক পুরনো, মাঝে মাঝে কাঁপে আর খুব ধীরে ধীরে ওঠে। গত 13 বছর ধরে আমি লিফট বেয়ে উঠছি, 13 বছর ধরে আমি এই লিফটটা বেয়ে উঠছি। এই 13 বছর ধরে আমাকে সপ্তাহে 6 দিন আমাকে এই লিফট ধরে উঠতে হয়, অর্থাৎ তার অফিসে যাওয়ার যে লিফট, সেই লিফটম্যান রামস্বরূপ অভোগী, দেখো নামটা মনে রাখবে, রামস্বরূপ অভোগী উপরে তুলছে। সে প্রতিদিন এই লিফটে থাকে, সে আমাদের তোলে। কি বলো ভাই রামস্বরূপ, তুমি তো আমাকে বেশ ছোটটিই দেখেছিলে যখন আমার বয়স 24 কি 27 ছিল। 24 কি 27 বছর বয়সে যখন আমি এখানে কাজে যোগ দিই, যখন আমার ভালো করে বুড়োটে ছাপ পড়েনি মুখে, এখন যেমন বুড়োটে হয়ে গেছে তখন তো এরকম বুড়োটে ছাপ পড়েনি মুখে। এখন বলো তো আমার নামটা কি? অর্থাৎ এই যে এতগুলো বছর ধরে আমি এখানে উঠছি, আর এই 13 বছর ধরে যে উঠছি আর প্রতিদিন দেখা হচ্ছে, তো আমার নামটা কি? যদি সত্যি জিজ্ঞেস করি, এইটা যে মনে মনে এটা জিজ্ঞেস করছেন, কিন্তু যদি সত্যিই জিজ্ঞেস করি তাহলে এক্ষুনি রামস্বরূপ হা হা করে হেসে উঠে বলবে, আরে জরুর চিনি তো, আপনি তো অরবিন্দ বাবু। ঠিক আছে, কিন্তু মোটেই তা নয়, অর্থাৎ কথকের নাম অরবিন্দ নয়, অথচ এই রামস্বরূপ কিন্তু একে অরবিন্দবাবু বলে। কোনো কালেই আমি অরবিন্দ ছিলাম না, আমি চিরকাল সেই ছেলেবেলা থেকে ছিলাম অরিন্দম বসু। অর্থাৎ আমরা এতক্ষণে এসে আমরা জানতে পারলাম যিনি গল্পটি বলছেন তার নাম হচ্ছে অরিন্দম বসু। অরিন্দম বসু তার জীবনের এক আশ্চর্য অভিজ্ঞতা তুলে ধরছেন। আমার চাকরি ব্যাংকে, এবার তার চাকরির যে ঠিকানা, দোতলায় আমার অফিস। আগে আমি অন্যান্য ডিপার্টমেন্টে ছিলাম, গত 10 বছর ধরে আমি বসছি ক্যাশে, এখন আমি ক্যাশে বসি। আমি খুব চটপট টাকা গুনতে পারি, হিসেবেও আমি খুব পাকা, খুব ভালো হিসেবও করতে পারি, টাকা গুনতে পারি, তাই ক্যাশ থেকে আমাকে অন্য কোথাও দেওয়া হয়নি, হলেও আবার ফিরিয়ে আনা হয়েছে। অর্থাৎ এত ভালো আমি ক্যাশে কাউন্টারে কাজ করতে পারি, আমাকে অন্য কোথাও দিলেও আরও ফিরিয়ে আনা হয়। 10 বছর ধরে আমি খুবই দক্ষতার সঙ্গে ক্যাশের কাজ করছি, অর্থাৎ ক্যাশের কাজ করছেন 10 বছর। কখনো পেমেন্টে, কখনো রিসিভিংয়ে, কখনো পেমেন্ট আবার কখনো রিসিভ করার কাজে, অর্থাৎ কখনো পেমেন্ট দেয় আবার কখনো পেমেন্ট নেয়, এইভাবেই কখনো টাকা নেয়, এইভাবে তার কাজ। পেমেন্টই বেশি, কারণ ওখানেই সবচেয়ে সতর্ক লোকের দরকার হয়, যেখানে পেমেন্ট করতে হয়, টাকা দিতে হয় ব্যাংক থেকে, সেখানে একটু সতর্ক হতে হয়। একটা তারের খাঁচার মধ্যে আমি বসি, আমার বুকের কাছে থাকে অনেক খোপওয়ালা একটা ড্রয়ার, তার যে অবস্থান সেই অবস্থানটা দেখানো হচ্ছে। একটা ব্যাংক, এই ব্যাংকটা অনেক আগেকার দিনের ব্যাংক,
এখনও কিছু কিছু ব্যাংকে এরকম তারের খাঁচা দেওয়া থাকে। এখন অধিকাংশ যে ব্যাংকগুলো সেগুলোতে কাঁচের ঘর হয়ে গেছে, যেখান থেকে টাকা রিসিভ করা হয়, সেই সমস্ত জায়গাগুলো তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই দেখেছো। তো সেইখানে এখনও সেই তারের খাঁচা, পুরোনো দিনের গল্প, যেখানে তারের খাঁচার মধ্যে আমি বসি, আমার বুকের কাছে থাকে অনেক খোপওয়ালা একটা ড্রয়ার, আর কোনোটায় কত টাকার নোট, আর কোনোটায় কোনো খুচরো পয়সা রয়েছে, তা আমি নির্ভুলভাবে চোখ বুজে বলে দিতে পারি। অর্থাৎ কোনটায় কত টাকা রয়েছে, কোনটায় খুচরো রয়েছে, সব বলে দিতে পারি। কোনটায় কত টাকার নোট রয়েছে, এইভাবে অনেকগুলো ড্রয়ার রয়েছে, আবার কোনোটায় খুচরো থাকে। পেমেন্টের সময় আমি ড্রয়ার খুলে গুনে টাকা বের করি, তারপর ড্রয়ার বন্ধ করি, তারপর আবার গুনি, তারপর টাকা দিয়ে পরের পেমেন্টের জন্য হাত বাড়াই। অর্থাৎ প্রথমে ড্রয়ার খোলা, তারপরে সেই ড্রয়ার বন্ধ করা, গোনা, তারপর দেওয়া, আবার ড্রয়ার খোলা, এইভাবে তার কাজ। টাকা বের করে গুনে এইভাবে চলতে থাকে। সামনের ঘুলগুলি দিয়ে যারা আমাকে দেখে তাদের সম্ভবত খুবই ক্লান্তিকর লাগে আমার ব্যবহার। যারা আমাকে প্রতিনিয়ত দেখছে তাদের খুবই ক্লান্তিকর লাগে যে লোকটা কি একঘেয়েভাবে কাজ করছে, কি একঘেয়ে। ঘুলগুলি দিয়ে তারা আমাকে দেখে কিন্তু মনে রাখে না। রামবাবু আমাদের পুরনো বড় খদ্দের, প্রকাণ্ড কারখানা আছে, এজেন্টও তাকে খাতির করে। খুব খুঁতখুঁতে লোক, বেশিরভাগ সময়ে লোক না পাঠিয়ে নিজেই এসে চেক ভাঙিয়ে নিয়ে যান। তাহলে আমরা এই প্রসঙ্গে রামবাবুর কথা জানতে পারছি। একজন রামবাবু, তিনি আসেন, তিনি এসে পরে কিন্তু খুব খুঁতখুঁতে লোক, বেশিরভাগ সময় লোক না পাঠিয়ে নিজেই এসে চেক ভাঙিয়ে নিয়ে যান। আমি কতবার তার পেমেন্ট দিয়েছি, তিনি ঘুলগুলি দিয়ে প্রসন্ন হাসি মুখে ধন্যবাদ দিয়েছেন। একবার আমার বড় শালা কলকাতায় বেড়াতে এসে অনেক টাকা উড়িয়েছিল। তো সেবার সে আমাকে নিয়ে যায় পার্ক স্ট্রিটের বড় রেস্তোরাঁয় খাওয়া দাওয়ার জন্য। সেখানে সেই শালার সাথে তিনি গিয়েছিলেন। সেখানে গিয়ে দেখি রামবাবু রয়েছেন, একা বসে আছেন। রামবাবু বসে আছেন, হাতে রয়েছে সাদা স্বচ্ছ জিন, খুব স্বপ্নালু চোখ। প্রশ্ন আসতে পারে, বিভিন্ন তথ্যগুলো আমরা পাচ্ছি, কন্টিনিউ আর আলাদা করে বলা হচ্ছে না। এখানে রামবাবুর হাতে রয়েছে সাদা স্বচ্ছ জিন। দেখো, এই জিন শব্দের অর্থ সেই ঘোড়ার বসার আসন, এটা কিন্তু এখানে নয়। এই জিন শব্দের অর্থ হচ্ছে গিয়ে রুমাল, সাদা যে সুতির যে কাপড় হয় তাকে জিন বলে, এটাও কিন্তু একটা জিন। সেই সুতির কাপড় হাতে, অর্থাৎ রুমাল হাতে তিনি বসে আছেন, খুব স্বপ্নালু চোখ। সত্যি বলতে কি, আমি ভাগ্যোন্নতির কথা বড় একটা ভাবি না, অন্তত সে কারণে রামবাবুর সঙ্গে দেখা করার কথা আমার মনে হয়নি যে রামবাবু প্রচুর টাকা পয়সার লেনদেন করতে আসেন, একটা ভাগ্যের উন্নতি হতে পারে, এইসব নিয়ে আমি ওনার সাথে দেখা করতে আসিনি। আমি জাস্ট আমাকে চেনে, আমি সেইভাবে ভেবেছি, যেহেতু প্রতিবারে আসেন এবং টাকা তোলেন। আমি পুরনো চেনা লোক দেখে এগিয়ে গিয়েছিলাম। আর রামবাবু আমাকে দেখলেন, তারপর ভ্রু তুলে বললেন, কোথায় দেখেছি বলুন তো? মনেই পড়ছে না। তখন শালার সামনে ভীষণ লজ্জা করছিল আমার। অর্থাৎ এইভাবে একটা কথা বলছেন, অর্থাৎ এইভাবে রামবাবু আমাকে অপদস্থ করতে চাইলেন, যেন আমাকে চেনেন না। লোকটা যদি সত্যিই চিনতে না পারে, যদি সত্যিই তেমন অহংকারী হয়ে থাকে, লোকটা যদি সত্যি খুব অহংকারী লোক, এখন আমাকে চিনতে চাইছে না, তবে আমার বেইজ্জতি হয়ে যাবে, অর্থাৎ সম্মান বলে কিছু থাকবে না, এটা একটা। তখন আমি মরিয়া হয়ে, বাধ্য হয়ে আমার ব্যাংকের নাম বললাম। আমার ব্যাংকের নাম বললাম যে আমি ক্যাশে থাকি, এটা বললাম ওই ব্যাংকে আমি ক্যাশে। সঙ্গে সঙ্গে পরিষ্কার ওই জিনের মতো, ওই পরিষ্কার ওনার হাতের যেটা ছিল রুমালটা, সেই পরিষ্কার সেই জিনের মতো স্বচ্ছ হয়ে গেল তার মুখ, একদম প্রসন্ন হেসে বললেন, হ্যাঁ চিনেছি। কি জানেন, ওই ঘুলঘুলি আর খাঁচার মধ্যে দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি, তাই হঠাৎই জায়গায় বুঝলেন না, মানে হঠাৎ আপনাকে এইরকম জায়গায় দেখে আপনাকে ওই ঘুলঘুলির ভেতরে দেখতে বেশি অভ্যস্ত। আসল কথা হলো ওই পার্সপেক্টিভ, অর্থাৎ দৃষ্টিকোণ, অর্থাৎ যাকে যে দৃষ্টিতে আমরা দেখি, যে জায়গার মধ্যে দেখি, অর্থাৎ পারিপার্শ্বিক তার যে অবস্থাটা, ওটা ছাড়া মানুষের আর আছেটা কি যে তাকে চেনা যাবে। ওই খাঁচার মধ্যে ঘুলঘুলির ভিতর দিয়ে যেমন আপনি, তেমনি দেখুন এই কোট প্যান্ট টাই আর টাক মাথায়, এর মধ্যে দিয়ে আমি। অর্থাৎ প্রত্যেক মানুষকে আমরা বিভিন্ন জায়গায় দেখি। তোমরাও এরকম মূলত হবে। ধরো কোনো একজন মানুষকে কোনো একটা বিশেষ দোকানে দেখেছো, এবার রাস্তায় হঠাৎ করে সেই মানুষটাকে তুমি দেখলে, তুমি কিন্তু মনে হবে যে হ্যাঁ মানুষটাকে দেখেছি, কিন্তু সেই মুহূর্তে হঠাৎ করে মনে করতে পারবে না যে, অথচ তার সাথে হয়তো সেই দোকানে অনেকক্ষণ দাঁড়িয়ে সেই দোকানে জিনিসপত্র কিনেছো, তার সাথে অনেক কথাও হয়েছে হয়তো, কিন্তু তুমি তাকে চিনতে পারো না। এরকম ঘটনা ঘটে থাকে। ঠিক একইভাবে ওই একই বিষয়, আমরা তাকে যে দৃষ্টিতে দেখি, যে স্থানটাতে মধ্যে দেখি, এটা একটা বিশেষ কাজ করে, একটা সাধারণ জিনিস, কিন্তু আমরা এখানে সেই জিনিসটাই দেখো অসাধারণভাবে তুলে ধরা হচ্ছে। তিনি বলছেন, ওই খাঁচার মধ্যে ঘুলঘুলির ভিতরে আপনি ওইটি থাকলেই আপনাকে চিনতে পারবো। ঠিক তেমনি আমিও দেখুন এই কোট প্যান্ট টাই আর টাক মাথা, এর মধ্যে দিয়ে আমি, এসব থেকে যদি আলাদা করে নেন, তবে দেখবেন আপনি আর আমাদের কোনো সত্যিকারের পরিচয় নেই।
এই দেখুন না, একটু আগে আমি পার্সপেক্টিভের কথা বলছিলাম না, ছেলেবেলায় আমরা থাকতাম রেল কলোনিতে, এইরকম একটা ঘটনা আপনাকে জানাই। সেই ঘটনা বলতে গিয়ে উনি আবার নিজের জীবনের কথা বলছেন, ওনার যে দৃষ্টিভঙ্গিটা দেখো। বলছেন আমার বাবার ছিল টালি ক্লার্কের চাকরি। ট্যালি ক্লার্ক মানে হচ্ছে গিয়ে এটা রেলের রেল কলোনিতে, অর্থাৎ রেলের কাজ, যেখানে বিভিন্ন যে পণ্য অর্থাৎ জিনিসপত্র যে চাপানো হয় নামানো হয় তার যে হিসাব রক্ষক, সেই হিসাব লেনদেনের হিসাব রক্ষক জিনিস এই চাকরি করতো তার বাবা। কাটিহারে এই কাটিহার শব্দটা, কাটিহার জায়গাটা, কাটিহারটা বিহারে অবস্থিত। আমাদের লেখক ইনিও কর্মসূত্রে বিহার গিয়েছিলেন, সম্ভবত তার বাবার কর্মসূত্রের জন্যই হয়তো বিহারে থাকতে হয়েছিল। তার কাটিহারের প্রসঙ্গ বেশ কিছু জায়গায় পাওয়া যায়। সেই কাটিহার, এখানেও সেই জায়গার নাম বলছেন। তো কাটিহারে আমার রেল কোয়ার্টারের পাশেই, প্রায় পাশের বাড়ি থেকে একটি মেয়ে আসতো, ঠিক আছে, সেই রেল কোয়ার্টারের পাশে একটি পাশের বাড়ি থেকে একটি মেয়ে আসতো। তার সৎ মা বলে বাসায় আদর ছিল না, তাকে বাসা থেকেও ভালোবাসতো না সেই মেয়েটিকে। আমাদের বাসায় রান্নাঘরে উনুনের ধারে আমার মায়ের পাশটিতে সে এসে মাঝে মাঝে বসতো, মায়ের পাশে এসে সেই মেয়েটি মাঝে মাঝে বসতো উনুনের ধারে। জড়সড় হয়ে ছেঁড়া ফ্রকে হাঁটু ঢেকে পরোটা বেলে দিত। সে জড়সড় হয়ে বসতো, বাড়িতে আস্তে আস্তে সে বাড়ির সাথে মিশেই গিয়েছিল একরকম ধরতে পারো। সে পরোটা বেলে দিত। কখনো আমার কাঁদুনে ছোট বোনটাকে কোলে করে ঘুরে ঘুরে ঘুম পাড়াতো। মা আমাকে বলতো ওর সঙ্গে তোর বিয়ে দেব। সেই শুনে সেই মেয়েটাকে আমি ভালো করে দেখতাম, কি যে নেশা লেগে যেত। অর্থাৎ দেখো, একটা পরিবেশ সৃষ্টি হয়ে গেছিলো। ছোটোবেলায় যখন ওই মেয়েটিকে দেখেছিল, মেয়েটির যে প্রচণ্ড কষ্ট এবং তার সেই ছেঁড়া ফ্রক, হাঁটু ডেকে পরোটা বেলে দিত, এবং তারপর এইভাবে সেই মেয়েটিকে যখন সেই দৃষ্টিতে দেখতো, তার মধ্যেও তার মা যখন তাকে বলেছিল যে ওর সাথে বিয়ে দেব, তখন কিন্তু একটা নেশা লেগে যেত। রামবাবু এইটুকু বলেই দীর্ঘশ্বাস ছাড়লেন। তারপরে দেখো, কি করুণ কৃষ খড়ি ওঠা মুখখানা। কি করুণ কৃষ মানে হচ্ছে গিয়ে রোগা, খড়ি ওঠা মুখখানা, অর্থাৎ খুব শীর্ণ বা রোগা একটা মুখ, যেখানে খড়ি উঠে গেছে, অর্থাৎ সেভাবে তেল পড়েনি সেই মুখে। আর কি তিত্তিরে সুন্দর। এই তিত্তিরে শব্দটা মূলত সরু, খুব তীক্ষ্ণ সরু, এই অর্থে ব্যবহৃত হয়। তবে তার মধ্যে একটা সৌন্দর্য থাকতে হবে। এই তিত্তিরে শব্দটা ব্যবহার হয় সৌন্দর্য প্রকাশক একটা শব্দ হিসাবে, যেখানে তিত্তিরে নদী, তিত্তিরে হাওয়া, এইরকম শব্দ ব্যবহৃত হয়। এখানে সেই মেয়েটা যে একটা সরু পাতলা টাইপের একটা চেহারাযুক্ত সুন্দর মেয়ে, সেই কথাটা বলতে চাইছেন। যেন পৃথিবীতে বেশি দিন থাকবে বলেও আসেনি। মেয়েটাকে দেখে মনে হতো না যে বেশি দিন হয়তো বাঁচবে বলে। রামবাবু এটুকু বলেই দীর্ঘশ্বাস ছাড়লেন। আর আমি ব্যগ্র হয়ে জিজ্ঞেস করলাম, তারপর কি হলো? সে কি মরে গেল? রামবাবু মাথা নাড়লেন। না, মরবে কেন? তাকে আমি বিয়ে করেছি বড় হয়ে, সে এখনও আমার বউ। ইয়া পেল্লায় মোটা হয়ে গেছে, সেই সরুয়া, সেই পাতলা, সেই চেহারা নেই, বিরাট মোটা হয়ে গেছে, মেজাজ খুব বদমেজাজ হয়ে গেছে, আমাকে খুব শাসনে রাখে। কিন্তু যখন দেখি ফ্রিজ খুলছে, গয়না হাটকাচ্ছে, চাকরদের বকছে, কিংবা সোফারকে বলছে গাড়ি বের করতে, তখন কিছুতেই বিশ্বাস হয় না যে সেই, অর্থাৎ যে মেয়েটা তার বাড়িতে কোনো আদর যত্ন পেত না, তার খড়ি ওঠা মুখ, ছেঁড়া ফ্রক পরতো, সেই মেয়েটা যখন এই রকম একটা জায়গাতে সে এলো, তার সম্পূর্ণ পরিবর্তন ঘটে গেল। আজ সে গয়নাকে বাগিয়ে গুছিয়ে সে গয়নাগুলোকে হাটকাচ্ছে, অর্থাৎ গয়না ঘাটছে, গয়না রাখছে, এইরকম একটা ব্যাপার। ফ্রিজ খুলছে এবং সোফারকে, গাড়ির যিনি চালান তাকে গাড়ি বের করতে বলছে। তখন কিছুতেই বিশ্বাস হয় না যে এটা সেই বেলি, অর্থাৎ তার নাম হচ্ছে বেলি, যার অসুখের সময় মা দুটো কমলা লেবু দিয়ে এসেছিল বলে একগাল হেসেছিল। যাকে তার অসুখের সময় দুটো কমলা লেবু দেওয়া হয়েছিল বলে সে একগাল হেসেছিল, দুটো কমলা লেবুতেই সে কত খুশি হয়েছিল। আজ দেখুন, খুব ঝগড়া করে বেরিয়েছি ওর সঙ্গে, আজ খুব ঝগড়া হয়েছে ওর সাথে, মনটা খিচড়ে ছিল। সেই ভালোবাসা কোথায় উবে গেছে এখন আর সেই ভালোবাসাটা নেই, সেই সময়ের সেই ভালোবাসা। কিন্তু এখানে নির্জনে বসে সেই পুরনো দিন, উনুনের ধারে বসে থাকা, ছেঁড়া ফ্রকে হাঁটু ঢেকে ওর বসার ভঙ্গি মনে পড়ে গেল। এখানে এসে আবার সেই পুরনো বেলিকে মনে পড়ে গেল। মনে পড়লো আমার মায়ের মুখ, সে মুখ বড় মায়া মমতায় ওর বসার দিন ভঙ্গিটুকু চেয়ে দেখছে। ও যে কতটা দরিদ্র, ওর বসার ভঙ্গি সেই মা তার মায়া ভরা চোখে দেখছে, এবং সে বলছে যে আমি এর সাথে তোর বিয়ে দেব।
অমনি আবার এখন ভালোবাসায় আমার মুখ ভরে উঠলো। অর্থাৎ এই যে পার্সপেক্টিভ, এই যে দৃষ্টিকোণ, এই যে মা তাকে যে দৃষ্টিতে দেখেছিল এবং আমি যে দৃষ্টিতে দেখেছিলাম তাকে, সেই দৃষ্টিতে দেখতেই আমি ভালোবাসি। সেই দৃষ্টিকোণটা মনে পড়ে যেতেই আবার আমার মন ভরে উঠলো। বাসায় ফিরে গিয়ে ওর এখন রাগ ভাঙাবো, বুঝলেন না বলে রামবাবু সেই সাদা স্বচ্ছ জিন মুখে নিয়ে হাসলেন, সেই সাদা স্বচ্ছ রুমালটা মুখে নিয়ে হাসলেন, বললেন ওই যে ঘুলঘুলিটা যেটার ভিতর দিয়ে আপনাকে দেখি সেটাই আসল, সেই ঘুলঘুলিটা আপনাকে ঘুলঘুলির ভিতর দিয়ে দেখি ওটাই আসল, ওটা দিয়েই আপনাকে চিনতে পারি। এই যে 23-24 বছরের ছেলেটা, এবার আবার একটা অন্য ঘটনায় আমরা পৌঁছে গেলাম। 23-24 বছরের ছেলেটা এখন পেমেন্টের জন্য দাঁড়িয়ে আছে। 23-24 বছরের একটা ছেলে পেমেন্ট নেবে, পিতলের টোকেনটা ঠুকঠুক করে অন্যমনস্কভাবে ঠুকছে কাউন্টারের কাটে। একটা টোকেন দেওয়া হয়, পিতলের টোকেন, সেটা ঠুকছে অন্যমনস্কভাবে, তার খেয়াল নেই। ও আমাকে চেনে, ওর বাবার আছে পুরনো গাড়ি কেনাবেচার ব্যবসা, ওর বাবার পুরনো গাড়ি কেনাবেচার ব্যবসা রয়েছে। আগে ওর বাবা আসতো, আজকালও আসছে ব্যাংকে, মাঝে মধ্যে চোখে চোখ পড়লে আমি হেসে জিজ্ঞেস করি কি বাবা ভালো তো, কি বাবা, এটা জিজ্ঞেস করি। ও খুশি হয়ে ঘাড় কাত করে বলে হ্যাঁ। কিন্তু আমার সন্দেহ হয় যে একদিন যদি হঠাৎ করে এখান থেকে আমাকে সরিয়ে নেওয়া হয় এবং মোটামুটি সাধারণ চেহারার কোনো লোককে বসিয়ে দেওয়া হয় এই জায়গায়, তবে ও বুঝতেই পারবে না তফাৎটা। অর্থাৎ ও যে আমার সাথে এতদিন যে কারবার করছে, অথচ আমাকে সরিয়ে যদি আমার একটা সাধারণ সিম্পল চেহারার একটা মানুষকে বসানো হয়, ও হয়তো খেয়ালই করবে না, ভাববে সে আমিই রয়েছি। তখন ও অন্যমনস্কভাবে পিতলের টোকেনটা ঠুকবে কাঠের কাউন্টারে অন্যমনস্কভাবে চেয়ে থাকবে, চোখে চোখ পড়লে সেই নতুন লোকটার দিকে চেয়ে পরিচিতের মতো একটু হাসবে। আমার দিকে যেভাবে তাকিয়ে হাসে সেভাবেই হয়তো আমাদের তার দিকে তাকিয়ে একটু হাসবে। ভুলটা ধরা পড়তে একটু সময় লাগবে ওর, কারণ ও তো সত্যি কখনো আমাকে দেখে না। ও হয়তো ওর নতুন প্রেমিকাটির কথা ভাবছে, এখন ও হয়তো দাঁড়িয়ে নতুন তার সেই প্রেমিকাটির কথা ভাবছে। শীঘ্রই ও একটা স্কুটার কিনবে, হয়তো সেই স্কুটার কিনবে তার কথা ভাবছে। ও ঘাড় ফিরিয়ে রিসেপশনে মেয়েটির দিকে কয়েক পলক তাকালো, যেহেতু একটা কম বয়সের ছেলে, তার বিভিন্ন দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিতে সে রিসেপশনে, অর্থাৎ যেখানে অভ্যর্থনা জানানো হয়, অভ্যর্থনা মানে কেউ আসলেই যার সাথে যোগাযোগ করানো হয়, সেই রিসেপশনে যে মেয়েটি বসে রয়েছে তার দিকে তাকালো, তারপর ঘড়ি দেখলো, একবার টোকেনটা নম্বর দেখে নিল, তারপর ঘুরগুলির ভিতর দিয়ে দেখলো আমার দুখানা হাত ক্লান্তিকরভাবে মোটা এক গোছা টাকা গুনছে। ও আমার মুখটা এক পলক দেখেই চোখটা ফিরিয়ে নিল, কিন্তু আমি জানি যে ও আমাকে দেখলো না। আর 15 মিনিট পরে 2টো বাজবে, তখন আমি ক্যাশ বন্ধ করে নিচে যাব টিফিন করতে। তখন যদিও আমাকে রাস্তায় দেখতে পায় আমি ফুটপাতের দোকানে দাঁড়িয়ে থিন অ্যারারুট আর ভাঁড়ের চা খাচ্ছি, তখন কি আমাকে চিনবেও? আমি যখন একটু পরেই টিফিন করতে যাব, যখন থিন অ্যারারুট অর্থাৎ বিস্কুট খাবো এবং ভাঁড়ের চা খাবো, তখন কি আমাকে চিনতে পারবে? পাতলা অ্যারারুট যে বিস্কুট, সেই চা বিস্কুট এবং ভাঁড়ের চা, তখন আমাকে চিনতে পারবে না। এরপরেই একটা ঘটনা আমরা এখানে পেলাম, যেখানে একটা ছেলে এইভাবে তাকে কিন্তু চিনতে পারবে না, যেটা তার দৃঢ় বিশ্বাস। কলা কত করে হে? 40 পয়সা জোড়া। বলো কি 40 পয়সা জোড়া? হ্যাঁ, মর্তমান কলার একটা বিশেষ জাত, সেই বিশেষ ভালো জাতের কলা মর্তমান কলা, যে তা আমি জানি। মর্তমান কি আমি চিনি না? ওই সুন্দর হলুদ রং, মসৃণ গা, প্রকাণ্ড চেহারা, মর্তমান দেখলেই চেনা যায়, এটা হচ্ছে মর্তমানের চেহারা। তা আজ অবশ্য আমার কলা খাওয়ার তারিখ নয়, গতকালই তো খেয়েছি, অর্থাৎ সব দিন উনি কলা খান না, আমি 2 দিন পর পর কলা খাই। দাও একটা। না ওই একটা কলা চাইছেন, এই যে 20 পয়সা ভাই। বেশ কলা, 20 পয়সা দিয়ে একটি কলা নিলেন, চমৎকার। খাওয়া হয়ে যাওয়ার পরও আমি অনেকক্ষণ খোসাটা হাতের মুঠোয় ধরে রইলাম স্মৃতিচিহ্ন হিসাবে। 10-15 মিনিট একটু এদিক ওদিক ঘুরে বেড়ালাম। কলাটা অনেক সুন্দর একটা কলা খেয়েছে, স্মৃতিচিহ্নের জন্য সেই খোসাটাকে হাতে নিয়ে রেখেছেন। 10-15 মিনিট তাকালাম, তারপর কলার খোসাটা আমার হাতেই ধরা। আমার চারপাশে নিরুত্তেজভাবে লোকজন হেঁটে যাচ্ছে, খুবই নির্বিকার তাদের মুখ চোখ, কোনো রকম যেন কোনো বিকার নেই, তাদের চোখ মুখের মধ্যে কোনো আলাদা কোনো দৃষ্টিভঙ্গি নেই। এরা কখনো যুদ্ধবিগ্রহ করেনি, দেশ বা জাতির জন্য প্রাণ দিতে হয়নি এদের, এমনকি খুব কঠিন কোনো কাজও এরা সমাধা করেনি সবাই মিলে। অর্থাৎ এইভাবেই সহজ সরল একটা জীবন চালাচ্ছে এই সমস্ত মানুষরা। যাত্রা মরে আসছে আস্তে আস্তে, অন্তর্ভাবনায় মগ্ন হয়ে হাঁটছে সবাই, একটা মনের ভেতরে কিছু চিন্তাভাবনা করছে আর হাঁটছে, চলছে একে অন্যের সম্পর্কে নিষ্পৃহ, অর্থাৎ বাসনা শূন্য, একে অন্যের সাথে কোনো রকম কথাবার্তা এই সমস্ত কিছু নেই। এদের সময়ের জ্ঞান নেই। 1969 বলতে এরা একটা সংখ্যা মাত্র বোঝে,
সেই সময়ের কালের কথা বলছেন 1969 সাল, অর্থাৎ সেই সময়কাল এদের কাছে একটা সংখ্যা মাত্র। 2000 বছরের ইতিহাস এরা বোঝে না, ওরা এত ইতিহাস এই সময় এদের কাছে নেই, এরা খুব সহজ সাধারণ জীবনযাপন করে। এদের কাছে টেলিপ্যাথি কিংবা ক্রিকরো যেমন শব্দ, ভারতবর্ষ ঠিক তেমনি একটা শব্দ। এরা কোনো বিষয়টাকে ভারতবর্ষ একটা আলাদা বিষয়, একটা আলাদা ব্যাপার রয়েছে, এরা এইভাবে ভাবে না। ঠিক একইভাবে এরা ক্রিকরোর কথা আলাদা ভাবে না, টেলিপ্যাথির কথা ভাবে না। টেলিপ্যাথি তোমরা অনেকেই হয়তো এই বিষয়টা বুঝতে পারবে। এটা টেলিপ্যাথি বলতে অনেকে যেমন উদাহরণ দিয়ে আগে বুঝে তারপর শব্দটা অর্থ বলছি। মা সন্তান কোনো অসুবিধায় পড়েছে, মা বুঝতে পারলো, অর্থাৎ একটা মায়ের সাথে সন্তানের যে একটা যোগ রয়েছে, অর্থাৎ একটা অনেক দূরে থেকেও যে একটা অতীন্দ্রিয় যোগ, আমাদের এই ইন্দ্রিয়ে ছাড়িয়েও একটা অন্য একটা দৃষ্টিভঙ্গিতে মায়ের সাথে সন্তানের যে যোগ, সেটাকে বলা হয় টেলিপ্যাথি। ঠিক একইভাবে এইরকম এটা একটা আলাদা বিষয়, যেটা এই টেলিপ্যাথি পুরো সম্পূর্ণ আলাদা জিনিস। আমাদের এখনকার দিনের মানুষ এটা ভাবে না, এই টেলিপ্যাথির সাথে কোনো যোগ নেই, এদের কাছে টেলিপ্যাথিও যা, ভারতবর্ষও তাই। আবার ঠিক একইভাবে ক্রিকরো এটা কলকাতার একটা রাস্তার নাম, যদিও আগে ক্রিকরো একটা সরু খাল ছিল ক্রিকরো, এবং সেই সরু খালটা যখন বুঝে আসে তারপর সেইখানে রাস্তা তৈরি হয়, নাম দেওয়া হয় ক্রিকরো। তো সেই কলকাতার, মধ্য কলকাতার একটা ছোট রাস্তার নাম ক্রিকরো। তো একটা রাস্তার নাম আর একটা কোথায় টেলিপ্যাথি, আর একটা আমাদের দেশের নাম ভারতবর্ষ, এদের কাছে সব সমান, আলাদা বলে কোনো ব্যাপার নেই, এগুলো প্রত্যেকটা এক একটা শব্দ ওদের কাছে। দয়া করে আমাকে দেখুন, এই যে আমাকে একটু দেখুন, মানে ঠিক এইভাবেই আর 5টা মানুষের সাথে যেমন ওই টেলিপ্যাথি আলাদা, ক্রিকরো আলাদা, ভারতবর্ষ আলাদা, বোঝার চেষ্টা করুন। ঠিক একইভাবে আমি একটা মানুষ, আমাকেও বোঝার চেষ্টা করুন। আমাকে দেখুন, এই যে আমি অরিন্দম বসু, অরবিন্দ নয়, অরিন্দম বসু, এই যে না লম্বা না রোগা না ফর্সা একজন লোক। আমি ঠিক লম্বাও নই, রোগাও নই, ফর্সাও নই। আমি টেলিপ্যাথি নই, ক্রিকরো নই, ভারতবর্ষও নই। এই শব্দগুলোর সঙ্গে অরিন্দম বসু এই শব্দটার একটু তফাৎ আছে, কিন্তু তা কি আপনি কখনো ধরতে পারবেন? আপনারা তো সেভাবে কোনো জিনিসটাকেই গুরুত্ব দেবেন না। যাকগে, সেসব কথা। মাঝে মাঝে আমারও সন্দেহ হয়, আমি কি সত্যিই আছি, যেভাবে আমাকে কেউ খেয়াল করে না, নাকি নেই। ব্যাংকের ওই ঘুরগুলি দিয়ে লোকে হাত এগিয়ে টাকা গুনে নেয়, কেউ মৃদু হেসে ধন্যবাদ দিয়ে যায়, কিন্তু লোক বদল হলেও তারা অবিকল এইভাবে হাত বাড়িয়ে টাকা গুনে নেবে, আর কেউ ধন্যবাদ দিয়ে যাবে, খেয়ালই করবে না গুলগুলির ওপাশে বিশাল পরিবর্তন ঘটে গেছে, একটা মানুষই পরিবর্তন হয়ে গেছে। সেই নিউ মার্কেটের ঘটনার কথাটাই ধরুন না, আমার বউ হেঁটে হেঁটে আমাকে খুঁজছে, আমাকে সামনে দেখে চোখে চোখ রেখেও পেরিয়ে যাচ্ছে, আমাকে ভাবতেই পারছে না। কি আশ্চর্য, লোকটা গেল কোথায় সে ভাবছে, অথচ আমার চোখে চোখ রেখেই সে পেরিয়ে যাচ্ছে, চিনতে পারছে না। খুব যত্নের সঙ্গে কলার খোসাটা আমি কি করলাম না, ফুটপাতের মাঝখানে রেখে দিলাম। উদাসীন মশাইরা, যারা উদাসীন, যারা নির্লিপ্ত, যদি এর উপর কেউ পা দেন তাহলে পিছলে পড়ে যেতে যেতে আপনি হঠাৎ চমকে উঠে আপনার সম্বিত ফিরে পাবেন, অর্থাৎ জ্ঞান হবে আপনার, আপনি বুঝতে পারবেন কোথায় আছেন। যদি খুব বেশি চোট না পান, আপনি যদি বড় হয়েও সামলে যান, তাহলে দেখবেন আপনার মস্ত লাভ হবে, আপনার একটা বিরাট লাভ হবে। আপনি যদি বড় হয়েও যদি এরকম একটা অবস্থা হয়, মস্ত লাভ হবে। আপনি চারপাশে চেয়ে দেখবেন কোথায় কোন রাস্তা দিয়ে আপনি হাঁটছেন তা মনে পড়ে যাবে। দুর্ঘটনা গুরুতর হলে আপনার হাত পা কিংবা মাথা ভাঙতে পারত ভেবে আপনি খুব সতর্ক হয়ে যাবেন আপনার বিপজ্জনক চারপাশটার সম্পর্কে। আপনি বুঝতে পারবেন এই জায়গাটা খুব বিপজ্জনক। এইভাবে আপনার এক সচেতনতা আসুক, হয়তো আপনার ভিতরকার ঘুমন্ত আমিটা জেগে উঠে ভাববে বেঁচে থাকা কত ভালো, অর্থাৎ এই যে বেঁচে আছেন, এই বেঁচে থাকাটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটাও ভাবুন। তখন হয়তো মানুষের সম্বন্ধে আপনি আরেকটু সচেতন হয়ে উঠবেন, এবং বলা যায় না, আপনার হয়তো এই সময় মনে পড়ে যেতে পারে, যেই পড়ে যাচ্ছিলেন সেই সময় মনে পড়ে যাবে আজ হচ্ছে 1969 সালের 16ই জুলাই, আজকে তারিখটা 1969 সালের 16ই জুলাই। তো আপনার বিয়ের তারিখ সেটা এমন হতে পারে, যিনি পড়ে যাচ্ছেন তার হয়তো সেটা বিয়ের তারিখ, যেটা আপনি একদম ভুলে গিয়েছিলেন, এবং এই সালে আপনার বয়স 40 পার হলো, এমনও হতে পারে। তখন মশাই ভেবে দেখবেন, এই যুদ্ধ এবং বিপ্লবহীন ভারতবর্ষে একটি নিস্তেজ দুপুরে রাস্তায় কলার খোলা ফেলে রেখে আমি আপনার খুব অপকার করিনি।
অর্থাৎ আপনাকে আমি এই কলার খোসা ফেলে সব কিছু মনে করিয়ে দিলাম। অর্থাৎ তখনকার দিনের মানুষ মানে একটা বলতে চাইছেন যে মানুষরা কত নির্লিপ্ত উদাসীন, তারা তার বিয়ে যদি দিনও হয় সেটাও মানুষ ভুলে যায়, বা এরকম তার যে বয়সটা 40 হয়ে গেল সেটাও সে অত খেয়াল করে না, তাদের কাছে এই সমস্ত বিষয়গুলো যেন কোনো মূল্য নেই, এটা বলতে চাইছেন। আপনি কি এখন চাঁদের কথা ভাবছেন? আবার কিছু কিছু মানুষ এরকম অনেক বড় বড় বিষয়ের কথা ভাবে, যেমন চাঁদের কথা। আমরা এই বর্তমানে তো আমরা প্রত্যেকেই এই চাঁদের বিষয় নিয়ে আমরা আশা করি প্রত্যেকেই এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করছিও। ঠিক একইভাবে আপনি কি এখন চাঁদের কথা ভাবছেন? আর 3 জন দুঃসাহসী মানুষের কথা, 3 জন যারা চাঁদে গিয়েছে, ভাববেন না মশাই, ওসব ভাববেন না। কি কাজ আমাদের ওসব ভেবে আমাদের কাজ নেই। খামোখা মানুষ ওতে ভয়ঙ্কর উত্তেজিত হয়ে পড়ে, আর তারপর ভীষণ অবসাদ আসে এক সময়। অর্থাৎ এইসব বিষয় নিয়ে অযথা চিন্তা ভাবনা করবেন, কত খবর, কত রকম কী ব্যাপার, তারপর হয়তো আপনার ভীষণ একটা অবসাদ আসবে যে না, মানুষগুলো হয়তো ঠিকঠাকভাবে চাঁদের যেটা করতে গেছিলো সেটা পারলো না। ওদের খুব ভালো যন্ত্র আছে, ওগুলো নিয়ে চিন্তা করবেন না, ওদের খুব ভালো যন্ত্র আছে, ওরা ঠিক চাঁদে নেমে যাবে, তারপর আবার ঠিকঠাক ফিরে আসবে। কিন্তু সেটা ভেবে আপনি অযথা উত্তেজিত এবং অন্যমনস্ক হবেন না। রাস্তা দেখে চলুন, রাজভবনের সামনে দেখুন, বাঘটা ঘুরতেই দেখুন কি সুন্দর খোলা প্রকাণ্ড ময়দান, সে ময়দান দেখুন, উদম আকাশ অর্থাৎ উন্মুক্ত আকাশ দেখুন। কাছাকাছি যেসব মানুষগুলো হাঁটছে তাদের দেখে নিন, চিনে রাখুন, যত সম্ভব দূর সম্ভব অন্যের মুখ একটু চেনার চেষ্টা করুন, যেন যে কোনো জায়গায় দেখা হলে আবার চিনতে পারেন। মানুষগুলোকে একটু দেখুন, দেখে একটু চেনার চেষ্টা করুন, যাতে পরে দেখা হলে চিনতে পারেন। এই সুন্দর বিকেলে ময়দানের কাছাকাছি আমি আপনার পাশেই হাঁটছি, আমাকে দেখুন। এই তো আমি আমার অফিস থেকে বেরিয়েছি, একটু আগেই বেরিয়েছি আজ খেলা দেখতে যাব বলে। মনে হচ্ছে আপনিও ওইদিকে না, আপনিও যাচ্ছেন নিশ্চয়ই, কোনো একজন বলছেন না, কিন্তু মনে মনে তিনি এই কথাগুলোই ভাবছেন। দেখুন কি আহাম্মক ছেলেটা, খেলা দেখছেন, এবং সেই প্রসঙ্গে তা একটা ছেলেকে, একজন খেলোয়াড়কে তিনি আহাম্মক অর্থাৎ বোকা বলছেন। অফসাইডে দাঁড়িয়ে সুন্দর চান্সটা নষ্ট করে দিল। ফুটবল খেলা, সেই ফুটবল খেলার একটা বিশেষ দিক, সেই অফসাইডে দাঁড়িয়ে একটা বিরাট ভালো সুযোগ ছিল গোল দেওয়ার, সেই সুযোগটা নষ্ট করে দিল। আর মাত্র 10 মিনিট আছে, এখনও গোল হয়নি। অফসাইডে চলে যাওয়ার জন্য সে গোলটা হলো না, মাত্র 10 মিনিট আছে আর গোল হয়নি। আর ওই ছেলেটা, হায় ঈশ্বর, কে ওকে ওই লাল সোনালি জার্সি পরিয়েছে, একটা কোনো দলের ড্রেসের কথা বলছেন, দেশের একটা ইঙ্গিত দিচ্ছেন, লাল সোনালি জার্সি, ওকে বের করে দিক মাঠ থেকে বের করে দিক। দিন তো মশাই আপনারা চোস্ত গালাগালিতে ওর ভূত ভাগিয়ে, ওর মধ্যে ভূত রয়েছে, মানে এরকমভাবে বলতে চাইছে, নাহলে এত সুন্দর একটা সুযোগ নষ্ট করে দিল। একবারে চোস্ত গালাগালি, অর্থাৎ মানে পরিপাটি যুক্ত একটা গালাগালি, জবরদস্ত একটা গালাগালি দিয়ে ওর ভূত ভাগিয়ে দিন। আমার জিভে আবার খারাপ শব্দগুলো, খারাপ কথাগুলো আসে না, কিন্তু দেখুন রাগে আমারও হাত পা কাঁপছে। আজ সকাল থেকেই চাঁদ আর 3 জন দুঃসাহসী মানুষের কথা ভেবে আমার নার্ভগুলো অসাড় হয়ে আসছে। অর্থাৎ উনি মানুষকে বলছেন যে চাঁদ নিয়ে না ভাবতে, অথচ নিজেই চাঁদ নিয়ে ভাবছেন। সেই দুঃসাহসী মানুষগুলো যারা এই পৃথিবী ছেড়ে চাঁদে গেছে, তাদের কি অবস্থা হচ্ছে, তাদের কথা ভেবে নার্ভগুলো যেন অসাড় হয়ে আসছে। আর তার উপর দেখুন এই ফালতু টিমটা আমার দলের কাছ থেকে নিয়ে নিচ্ছে 1 পয়েন্ট, আর যে টিমটার সাথে খেলা হচ্ছে আমার নিজের টিমটার, সেই টিমটা একটা ফালতু টিমের কাছে হেরে যাচ্ছে, এবং সেই একটা ফালতু টিম 1 পয়েন্ট পেয়ে যাচ্ছে। একটা পয়েন্ট, কি সাংঘাতিক। ওদিকে আর 8 কি 9 মিনিট সময় আছে মাত্র। কি বলেন দাদা, গোল হবে? কি করে হবে? খুদে টিমটার সব খেলোয়াড় পিছিয়ে এসে দেওয়াল তৈরি করছে গোলের সামনে। পুরো যে খুদে টিমটা, সেটা কিন্তু ওরা যথেষ্ট ভালো খেলছে, তারা দেওয়াল তৈরি করে দিচ্ছে পুরো গোলের সামনে। আর এরা খেলছে দেখুন, কে বলবে যে গোল দেওয়ার ইচ্ছে আছে? ওই যে ছেলেটা অফসাইডে দাঁড়িয়ে দিনের সবচেয়ে সহজ চান্সটাকে মাটি করে দিল। আমার ইচ্ছে করছে ওর সামনে গিয়ে বলি, এই আমাকে দেখো, আমি অরিন্দম বসু, এই টিমটাকে আমি ছেলেবেলা থেকে সাপোর্ট করে আসছি, জিতলে ঠাকুরকে ভোগ দিয়েছি, হারলে সুইসাইডের কথা ভেবেছি। তা বাপু, তুমি কি বোঝো সেসব? এইভাবে তুমি একটা সুযোগ নষ্ট করে দিলে। তুমি তো জানোই না যে আমি ভিড়ের মধ্যে বিশেষ একজন, এই ভিড়ের মধ্যে আমি একজন বিশেষ। আমি এই দলটার জন্য কত ভাবি, কী রকম দুঃখ নিয়ে ছলছল চোখে ঘড়ি দেখছি, আমি বারবার ধরে ছলছল চোখে ঘড়ি দেখছি যে আর কতক্ষণ খেলাটা রয়েছে। অবশ্য তাতে কার কি যায় আসে, আমি কাঁদি কিংবা হাসি কিংবা যাই করি, আমি কাঁদি কিংবা হাসি কিংবা যাই করি, এতে কার কি এসে যায়? কেউ তো আর আমাকে দেখছে না, দলে যারা দর্শকরা দেখছে, সেই দর্শকদের মধ্যে কেউ কি আর এখানে তাকে স্পেশাল হতে হবে তাহলে সবাই দেখবে? এখানে তো আর স্পেশাল নয় ইনি, সেই কারণে এনাকে কেউ দেখছে না। না মশাই, গোল হলো না। রেফারি ওই লম্বা টানা বাঁশি বাজিয়ে দিল, লম্বা বাঁশি বাজিয়ে খেলা শেষ ঘোষণা করলো। এখন দয়া করে আমাকে একবার দেখুন, কীরকম অবসাদগ্রস্ত আমি, কাঁধ ভেঙে আসছে, প্রচুর খারাপ লাগছে। একটা টিম, নিজের পছন্দের একটা টিম, সাপোর্টের যে টিম, সেই টিম যদি খেলা এরকম একটা সুযোগ নষ্ট করে, কতটা কষ্ট হয়। দেখুন আমার টিমটাকে আমি কত ভালোবাসি, কিন্তু তাতে টিমের কিছু যায় আসে না।
ওরা চেনেই না আমাকে, অথচ আমি প্রতিটি হার জিতের পর কত হেসেছি, লাফিয়েছি, কেঁদেছি, চাবড়ে দিয়েছি অচেনা লোকের পিঠ খামোকা। তাতে কারো কিছু এসে যায় না। এই যে সকাল থেকে চাঁদ আর 3জন মানুষের কথা ভেবে চিন্তান্বিত, ভালো করে ভাত খেতে পারেনি উত্তেজনায়, এতেই বা কার কি এসে যায়? তারা যদি সফলভাবে ফিরে আসে, তারা কি বলবে এসে যে না আপনি অনেক চিন্তা করছিলেন আমাদের নিয়ে? কেউ বলবে না, অর্থাৎ কারো কিছু এসে যায় না। দয়া করে আমাকে একবার দেখুন না, আমি জানি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে স্পেশাল যারা, তাদের কথা প্রত্যেক মানুষ ভাবে। এখানে স্পেশাল ওই খেলোয়াড়, তারা স্পেশাল, তাদের কথা কিন্তু ইনিও ভাবছেন। চাঁদে যারা যাচ্ছে তারা স্পেশাল, তাদের কথা কিন্তু ইনিও ভাবছেন সাধারণ মানুষ হয়ে। আর এই সাধারণ মানুষের কথা কিন্তু কেউ ভাবে না। ইনি বারবার সেই সাধারণ মানুষের হয়ে তিনি সবাইকে বলছেন আমাকে দেখুন, আমাকে নিয়ে ভাবুন না। আমি জানি আপনি লিগ টেবিলে আপনার টিমের অবস্থা ভেবে বিব্রত, অর্থাৎ খেলার যে একটা টেবিল মানে যে নাম্বার যে পয়েন্ট হয়, সেই পয়েন্ট কে কত পেলো, তার উপর চাঁদ আর সেই 3টে মানুষের কথাও ভাবতে হচ্ছে আপনাকে। ঠিক আছে, আপনিও ভাবছেন, বুঝতে পারছি। কত কিছু ঘটে যাচ্ছে পৃথিবীতে। 29.5 ফুট লং জাম্প দিচ্ছে মানুষ, একটা মানুষ অনেক উঁচু, যেটা 29.5 ফুট লং জাম্প। গুলিতে মারা যাচ্ছে প্রেসিডেন্ট, কোনো প্রেসিডেন্ট যিনি গুলিতে মারা গেছেন। ভোটে হেরে যাচ্ছে আপনার দল, বিপ্লব আসতে বড় দেরি করছে। এই সমস্ত নিয়ে আপনি চিন্তা করছেন। তাই আমি অরবিন্দ বসু, ব্যাংকের ক্লার্ক, ক্যাশ ক্লার্ক, আপনার এত কাছে থাকা সত্ত্বেও আপনি আমাকে দেখতে পাচ্ছেন না। আমি আপনার এত কাছে রয়েছি। আমি দেখো এখানে তিনি বলতে চাইছেন যে আমি অরবিন্দ বসু। দেখো আপনি অরবিন্দ বসু বলবেন, আপনি তো অরবিন্দ বসু বলবেন, সেই অরবিন্দ বসু। তাই আমি অরবিন্দ বসু, এখানে কিন্তু অরবিন্দ বসু বলছেন, অরিন্দম বসু আসল নামটা, যেটা কিন্তু সেই ছেলেবেলা থেকে অরিন্দম বসু। ঠিক আছে, আর এখানে এসে বলছেন যে আপনারা যে নামেই হোক, অরবিন্দ বসু, ব্যাংকের ক্যাশ ক্লার্ক, আপনারা এত কাছে থাকা সত্ত্বেও আপনি আমাকে দেখতে পাচ্ছেন না, দেখছেন না। ওই তো দোতলার বারান্দায় রেলিংয়ের উপর ঝুঁকে দাঁড়িয়ে আছে আমার 4 বছরের ছোট ছেলেটা। আমার ছেলেটা কিন্তু আমার জন্য দাঁড়িয়ে আছে, বয়স 4 বছর, নাম হচ্ছে হাপু। বড় দুরন্ত ছেলে, সকাল থেকে বায়না ধরেছে রথের মেলায় যাব বাবা। সে রথের মেলা যাবে, খুব তাড়াতাড়ি ফিরো সে বলেছিল। ওই যে এখন দাঁড়িয়ে আছে আমার জন্য, ঝাঁকড়া চুলের নিচে জলজল করছে দুখানা চোখ। আমি এত দূর থেকেও দেখতে পাচ্ছি। আমি সিঁড়িতে পা দিয়েছি মাত্র, ও ওপর থেকে দুরদার করে নেমে এলো। ওর মা ওপর থেকে চেঁচাচ্ছে, হাপু কোথায় গেলি, ও হাপু। এক গাল হেসে হাপু ঝাঁপিয়ে পড়লো প্রায়। কত দেরি করলে বাবা, যাবে না? হ্যাঁ মশাই, বাইরে থেকে ফিরে এলে এই আপনজনদের মধ্যে আমি হাঁপ ছেড়ে বাঁচি। আমাদের বলছেন তিনি, পাঠকদের বলছেন যে আমি এই বাইরে এত মানুষের মধ্যে থেকে এসে এই আপনজনের মধ্যে এলে আমি যেন বেঁচে যাই। কচি ছেলেটাকে আমি কোলে তুলে নিলাম। ওর গায়ে মিষ্টি একটা ঘামের গন্ধ। শীতের রোদের মতো কবষ্ণ ওর নরম গা। কবষ্ণ মানে হালকা গরম, ঈষৎ উষ্ণ, সেটা কবষ্ণ বলা হয়। মুখ ডুবিয়ে দিলে মনে হয় একটা অদৃশ্য স্নান করে নিচ্ছি যেন। বললাম যাবো বাবা, বড় খিদে পেয়েছে, একটু বিশ্রাম করে খেয়ে নিই। যতক্ষণ আমি বিশ্রাম করলাম ততক্ষণ হাপু আমার গায়ের সঙ্গে লেগে রইল। উত্তেজনায় বলল, শিগগির করো। ওর মা ধমক দিতেই বড় মায়ে বললাম, আহা বকো না, ছেলে মানুষ। আসলে ওর ওই নেই আঁকড়ে ভাবটুকু বড় ভালো লাগে আমার। ওই যে আমাকে যেভাবে আঁকড়ে থাকে, এটাই আমার খুব ভালো লাগে। অর্থাৎ বড় দুরন্ত ছেলে, মানে অর্থাৎ কোথাও তিনি দেখো এইভাবে গুরুত্ব পান না, এইখানে ছেলের কাছে এসে যথেষ্ট গুরুত্ব পান এবং ছেলেটিকেও যথেষ্ট ভালোবাসেন তিনি। বড় দুরন্ত ছেলে, মেলায় পা দিয়েই হাত ছাড়িয়ে ছুটে যেতে চায়। বললাম ওরকম করো না হাপু, হাত ধরে থাকো, আমার হাত ধরেই তুমি ঠিকমতো মেলা দেখতে পাবে। ও কেবল এদিক ওদিক তাকায়, তারপর ভীষণ জোরে চিৎকার করে জিজ্ঞেস করে, ওটা কি বাবা? আর ওটা? আর ওইখানে? আমি ওকে দেখিয়ে দিই, ওটা নাগরদোলা, ওটা সার্কাসের তাঁবু, আর ওটা মৃত্যুকূপ। আস্ত একটা পাঁপড় বাজা হাতে নাগরদোলায় উঠে গেল হাপু। ওই যে দেখা যাচ্ছে তাকে আকাশের কাছাকাছি উঠে হি হি করে হেসে হাত নাড়ছে, সাঁই করে নেমে আসছে, আবার উঠে যাচ্ছে। সারাক্ষণ আমার দিকে চেয়ে হাসছে হাপু, দেখে মন ভরে যায়। মৃত্যুকূপের উঁচু প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ওকে দেখলাম দেওয়াল বেয়ে ভীষণ শব্দে ঘুরে ঘুরে উঠে নেমে যাচ্ছে তীব্র বেগে মোটর সাইকেল। ও আমাকে আঁকড়ে ধরে থেকে দেখলো। তাহলে সে মৃত্যুকূপে যেভাবে মোটর সাইকেল চালায়, সেই মোটর সাইকেল চালানো দেখলো। তারপর আধ ঘন্টা সার্কাস দেখলাম, দুজন আধ ঘন্টা ধরে সার্কাস দেখা হলো। 2 মাথাওয়ালা মানুষ দেখলাম সে সার্কাসে। তারপরে সিঙ্গিং ডল পুতুল যে গান গাইছে। 8 ফুট লম্বা লোক দেখলাম। হাপুর কথাবার্তা থেমে গেল, এসব দেখে অবাক হয়ে দেখলো, ঝলমল করতে লাগলো চোখ।
বাইরে এনে ওকে ছেড়ে দিলাম। আমার পাশে পাশে ও হাঁটতে লাগলো। ওর হাতে ধরা হাতটা থেমে গিয়েছিল বলে আমি ওর হাত ছেড়ে দিলাম। হাতে ধরা হাতটা থেমেছিল, চুপচাপ ছিল, তাই ওকে ছেড়ে দিলাম। ওই তো ও এগিয়ে যাচ্ছে আমার হাত ছেড়ে। দোকানে সাজানো এক গাদা হুইসেল দেখছে ঝুঁকে, বাসি হুইসেল। আবার এগিয়ে গিয়ে দাঁড়ায় আরেকটা দোকানে, সেখানে এরোপ্লেন দৌড়ে যাচ্ছে। তারপর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ও। এয়ারগান আর রংচং বল দেখতে দেখতে আস্তে আস্তে পা ফেলছে। ক্রমে ভিড়ের মধ্যে চলে যাচ্ছে হাপু। আমি তখন আমার সেই টিমটার কথা ভাবছিলাম। খামোকা একটা পয়েন্ট নষ্ট হয়ে গেল আজ। চাঁদের দিকে চলেছে 3 জন মানুষ, ওরা কি পৌঁছতে পারবে? এই সমস্ত বিষয় নিয়ে ভাবছিলাম। হঠাৎ খেয়াল হলো হাপুকে দেখা যাচ্ছে না কোথাও। ভিড়ের মধ্যে 1 সেকেন্ড আগেও ওর নীল রঙের শার্টটা আমি দেখেছি, তক্ষুনি সেটা টুপ করে আড়াল হয়ে গেল। হাপু বলে ডাক দিয়ে আমি ছুটে গেলাম। হ্যাঁ মশাই, আপনারা কেউ দেখেছেন নীল জামা পরা 4 বছর বয়সের একটা ছেলেকে? তার নাম হাপু, বড় দুরন্ত ছেলে, দেখেননি? ঝাঁকড়া ঝাঁকড়া চুল, জলজলে দুটো দুষ্টু চোখ। না না, ওই পুতুলের দোকানের সামনে যে দাঁড়িয়ে আছে সে নয়, যদিও অনেকটা একই রকম দেখতে। না, তার চেহারার কোনো বিশেষ কিছু চিহ্ন আমার মনে পড়ছে না, খুবই সাধারণ চেহারা, অনেকটা আমারই মতোই। কেবল বলতে পারি যে তার বয়স 4 বছর আর গায়ে নীল জামা। তার নীল জামা পরা অনেক ছেলে এখানে রয়েছে, 4 বছর বয়সেরও অনেক। না মশাই, আমার পক্ষে ঠিকঠাক বলা সম্ভব নয়। এই হাজার হাজার ছেলেমেয়ের মধ্যে ঠিক কোনজন আপনার হাপু? আর বোধহয় হাপুর পক্ষে বলা সম্ভব নয় এত জনের মধ্যে ঠিক কোনজন বুঝলেন না? ওর মাও একবার ঠিক করতে পারেনি। যদি হাপুকে দেখতে পান তবে ওকে একবার দয়া করে বলে দেবেন যে এই যে আমি ওর বাবা, আমাকে একটু দেখে রাখুন দয়া করে, কাইন্ডলি, ভুলে যাবেন না। গল্পটা শেষ হলো। শেষ পর্যন্ত গিয়ে দেখলাম তার ছেলে হারিয়ে গেল। সেই ছেলেও কিন্তু সাধারণ, তিনি নিজেই বললেন যে আমার মতোই সাধারণ। এবার এই ভিড়ের মধ্যে যে হারিয়ে গেল ছোট গল্প, সেই ছোট গল্পের সেই বৈশিষ্ট্য রেখেই গল্পটা শেষ হয়ে গেল। এখন বিষয় হলো তিনি ছেলেটাকে ফিরে পাবেন কি না, ছেলেটা তাকে দেখতে পেয়েও চিনতে পারবে কি না। এবং সেই জন্যই তিনি আরও 5 জনকে বলছেন যে যদি দেখতে পান তাহলে আমাকে একটু দেখে রাখুন, আমাকে একটু চিনে রাখুন অন্তত, যাতে বলতে পারেন। এই যে এই বিষয়টা নিয়েই এই গল্পের যে সমস্ত বিষয়গুলো উঠে এসেছে আমাদের বাইরের জগৎ, সেই বাইরের জগৎ থেকে দৃষ্টি একটু বাদ দিয়ে আমাদের বাইরের বিভিন্ন জগৎ, যেখানে চাঁদের কথা তিনি বলছেন, এই সমস্ত জগৎগুলোর থেকেও আমাদের অন্তর্জগতের কথা ভাবছেন তিনি। লেখক এখানে অন্তর্জগতের দিকে দৃষ্টি দিতে বলেছেন। এবং এই অন্তর্জগতের মধ্যে কিছু কিছু মানুষ কিন্তু এইরকম আমিত্বের অসহায়ত্বে পড়ে। অর্থাৎ আমি যে একটা মানুষ, আমাকে কেউ গুরুত্ব দিচ্ছে না, আমাকে আমারও আর 5টা মানুষের মতো যারা গুরুত্ব পায় তাদের মতো আমারও গুরুত্ব পাওয়ার প্রয়োজন ছিল, কিন্তু আমরা এতই সাধারণ চেহারায় বা আমাদের অবস্থার নিরিখে, সমস্ত কিছুর নিরিখে, এই সমস্ত কিছু কারণে এক শ্রেণীর মানুষ যারা থাকে, যারা নিজের অস্তিত্বের সন্ধানে নিজেদেরকে একাকিত্বভাবে তারা এইরকম একটা অবস্থার মধ্যে তারা ভুগে, সেই দিকটা এখানে তুলে ধরেছেন। যেখানে আমরা দেখলাম এই মানুষটিও তার নিজেকে কেউ গুরুত্ব দিচ্ছে না বলে তিনি এটা নিয়ে খুবই চিন্তার মধ্যে রয়েছেন। এবং তার একটা ব্যাপার হলো, তারও যে ছেলে, সেও যে সাধারণ, সেও অতি সাধারণ, যাকে আর 5টা মানুষও এবার আলাদা করে আর চিনতে পারবে না, সেই দিকটা আমরা দেখলাম। এই রকম সাধারণ শ্রেণীর মানুষের এই অস্তিত্বের যে সংকটের দিক, সেই দিকটা তুলে ধরলেন লেখক। লেখকের জীবনেও এরকম একটা ঘটনা ঘটেছিল। তিনি এক সময় এরকম এই একাকিত্বের যন্ত্রণা এবং মৃত্যু ভয় তার মধ্যে একটা কাজ করেছিল। এবং সেই কারণে তোমাদের গল্পের শুরুতেই বলেছিলাম তিনি ঠাকুর অনুকূল চন্দ্রের শরণাপন্ন হয়েছিলেন। তার ব্যক্তিগত জীবনের কথা বলছি। এবং তারপর সেখান থেকে তিনি আবার কামব্যাক করেছিলেন জীবনে। এই একটা দিক পাওয়া যায়, তোমরা যদি লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জীবনী পড়ো সেখানে দেখতে পাবে। তো এই সমস্ত অনুভূতির একরকম ফসল ধরতে পারো আমাকে দেখুন, যেখানে মানুষ, একটা সাধারণ মানুষ, আমরা হয়তো এইভাবে ভাবি না, আমরা সাধারণভাবে জীবন অতিক্রম করি। এখানে একটা মানুষ যে কিন্তু নিজেকে নিয়ে চিন্তাভাবনা করছে এবং তার যে অস্তিত্বের কোনো একটা স্থান নেই কোথাও, সেই দিকটাকে তুলে ধরতে চাইছেন। এই হলো বিষয়। তোমাদের যেটি কাজ, এখান থেকে এই গল্পটিকে ভালোভাবে বেশ কয়েকবার রিডিং দেওয়া,
অনেক তথ্য রয়েছে, যতগুলো পারা যায় আমি তথ্য তোমাদের তুলে ধরেছি। যদি সমস্ত তথ্য তুলি মানে একটার পর একটা তুলতে থাকি তাহলে এই টেক্সটার থেকেও সেটা বড় হয়ে যাবে আর কি, এবং সেটা তোমাদের কাছে বোরিং লাগবে। মূলত যত তোলা যায়, তবুও সংখ্যাটা কম নয়, যথেষ্ট তোলা আছে। তোমরা এইভাবেই তথ্যগুলোকে আগে কমপ্লিট করবে, তারপর পাশাপাশি টেক্সটটা তো পড়বেই, দেখবে আরও বাকিগুলো তোমাদের এর মধ্য থেকেই হয়ে যাবে। ঠিক আছে।